সিনিয়র চাচাতো বোনকে বিবস্ত্র অবস্থায় দেখার শাস্তিস্বরূপ 1 ঘন্টা যাবৎ কান ধরে দুপুরে কড়া রোদের মধ্যে এক পা উঁচু করে ছাদের মাঝখানটায় দাঁড়িয়ে আছে ঈশান। না না, আপনারা যেটা ভাবছেন তেমনটা নয়। বিবস্ত্র বলতে যেটাকে বোঝায় তেমন নয়। তারপরও শাস্তিটা পেতে হলো। ঈশানের চাচাতো বোন ঈশিতা ওর রুমের দরজা খোলা রেখেই ওয়াশরুমে ঢুকে গিয়েছিল। তারপরই ঈশান ওর সাথে বলতে আসছিল। গোসল শেষ করে ঈশিতা শুধু টাওয়াল পরে বেরিয়ে আসে। ঈশিতা রুমে এসে ঈশানকে দেখেই চিৎকার দেয়, আর ঈশান ওর এমন চিৎকারে সেখান থেকে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। তারপর আর কি, ঈশিতা ঈশানের আম্মুকে বলতেই এই শাস্তির ব্যবস্থা করা। এই ভর দুপুরের রোদে এমন শাস্তি কল্পনা করা যায়? এক পায়ে দাঁড়িয়ে থাকতে ঈশানের কষ্ট হচ্ছিল। অন্যদিকে ছাদের এক কিনারায় ছায়ায় ঈশানের থেকে দূরে দাঁড়িয়ে ঈশিতা রাগী দৃষ্টিতে সবটা লক্ষ্য রাখছে। ঈশান মুখটা কালো করে রেখেছে। রোদে মুখ শুকিয়ে একদম আমসত্ত্ব হয়ে গেছে। তাও বলতে আরম্ভ করলো, আপু, অনেক তো কান ধরে দাঁড়িয়ে রাখলে, এবার তো অন্তত ছেড়ে দাও। এই রোদে আমার কষ্ট হচ্ছে না বুঝি? এরকম দুষ্টুমি করার সময় মনে থাকে না তুই যে দুষ্টুমিটা করেছিস? না না, দুষ্টুমি নয়, রীতিমতো আমার সাথে অসভ্যতামি করেছিস, আর তারই শাস্তি পাচ্ছিস। সবচেয়ে বড় কথা, শাস্তিটা আমি তোকে দেইনি, চাচ্চু আর চাচ্চিমণি তোকে দিয়েছে। এই শাস্তিটা তোকে ভোগ করতেই হবে। টানা 2 ঘন্টা, না হলে এখান থেকে এক পাও নাড়তে পারবি না। ও শোনা আপু, মরে যাব আমি। আর কিছুক্ষণ হলে সত্যি পটল তুলবো। এবারের মতো ছেড়ে দাও, কথা দিচ্ছি। আর কখনো ভুলেও তোমার রুমে যাব না। বাজে কথা বলিস না তো, আমি তো তোকে রুমে যেতে বারণ করিনি। তুমি বললেও আর কখনো যাব না। আমি কি আজকে ইচ্ছে করে গেছি, নাকি জানতাম তুমি এই অবস্থায় আছো? ওই অবস্থায় মানে? না, মানে তুমি টোয়ালে পরে বের হবে আমি জানতাম নাকি? আবারও অসভ্যের মতো কথা। একে তুই আমার সাথে অসভ্যতামি করেছিস, এখনও আবার এইসব কথা বলে আমাকে রাগিয়ে দিচ্ছিস। আমি রেগে গেলে কি করতে পারি সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। জানি না, আবার খুব জানি। আপু, এবারের মতো ছেড়ে দাও না। আমি এমন করে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। পাটা খুব ব্যথা করছে। আর কিছুক্ষণ হলে দেখবে ঠিকই পড়ে যাব। তখন কিন্তু তোমাকে সবাই দোষ দেবে। যে যা বলার বলুক, 2 ঘন্টা না হলে এখান থেকে এক পাও নাড়তে দিচ্ছে না তোকে আজ। তোর শিক্ষা হওয়া দরকার আছে। যখন যেখানে সেখানে হুটহাট করে তুই চলে আসিস। দেখ, আজকে তোর জন্য তোকে শাস্তি পেতে হলো। এই নিয়ে পাক্কা 1 ঘন্টা 10 মিনিট যাবত দাঁড়িয়ে আছি। আর তুমি তো বলছো আরো শাস্তি দেবে। এরপর আর শাস্তি দিলে সত্যিই মরে যাব আপু, কথা দিয়েছি। আর ভুলেও তোমার সাথে কথা বলবো না। আর তোমার রুমেও যাব না। অন্যায় হয়েছে আমার। আমি তো আর ইচ্ছে করে যাইনি তোমার রুমে। আমার আমার জায়গায় তুমি থাকলে কি এমন শাস্তি নিতে পারতে বলো? অত কিছু জানি না, তোকে দাঁড়িয়ে থাকতে বলেছি, তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। আর একটা কথা বললে কিন্তু তোর অবস্থা আরো খারাপ করে ছাড়বো। ঈশান কাঁদো কাঁদো মুখে ঈশিতার দিকে তাকিয়ে রইল। ঈশিতা ঈশানের দিক থেকে চোখ ফিরিয়ে ফোন চালানোতে মনোযোগ দিল। অন্যদিকে ঈশান ফ্যালফ্যাল করে ঈশিতার দিকে অসহায় চোখে তাকিয়ে রইল। এই মেয়েটার মনে কি একটু দয়া মায়া নেই? এতবার রিকোয়েস্ট করার পরও একটু দয়া মায়া হচ্ছে না। আমারও সুযোগ আসুক, তোমাকে তখন দেখাবো মজা। ঈশান কিছু একটা ভেবে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। ঈশিতা ওর দিকে তাকাতেই ঈশানের মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। মুহূর্তের মধ্যেই মাথা ঘুরে পড়ে যেতে গেলে ঈশিতা দৌড়ে এসে ঈশানের পাশে বসে ওকে ধাক্কা দিয়ে বলতে আরম্ভ করলো, ঈশান, ঈশান, কি হলো তোর? প্লিজ মজা করিস না, দেখ চোখ খোল। বারবার ঈশানকে ডাকার পরও যখন ঈশান কোনো রেসপন্স করলো না, তাই ঈশিতা এবার ভয় পেয়ে গেল। ও আবারও বলতে লাগলো, ঈশান, পিচ্ছি, আমি বুঝতে পারিনি তোর এমন কিছু হবে। প্লিজ ওঠ না, আমার কিন্তু এবার ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওঠ না, আমি আর কখনো তোকে এমন শাস্তি দিব না। কিন্তু ঈশানের মুখে আর কোনো কথা নেই। অনেকবার ডাকার পরও ঈশানের সাড়া না পেয়ে ঈশিতা এবার জোরে জোরে ওকে ডাকতে লাগলো, হ্যাঁ ঈশান, ওঠ না প্লিজ। দেখ, আমি আর কখনো এরকম ভুল করব না। আমি বুঝতে পারিনি তোর এতটা কষ্ট হবে, যার জন্য সেন্সলেস হয়ে যাবি। প্লিজ একটাবার ওঠ। দেখ, বাসার সবাই যদি এরকম কিছু দেখতে পায় তাহলে আমাকে শেষ করে ফেলবে। ঈশান তারপরও কোনো রেসপন্স না করাতে এবার ঈশিতা বাসার সবাইকে জোরে জোরে ডাকতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সবাই ছাদে আসতেই দেখলো ঈশান ফ্লোরে শুয়ে আছে
আর ঈশিতা ওকে ডাকাডাকি করছে। এবার ঈশানের আব্বু আম্মু এসে বলতে আরম্ভ করলো, মামুনি, কি হয়েছে ঈশানের? ও শুয়ে আছে কেন? জানি না, বলছিল ওকে শাস্তি না দিতে, আমি শুনিনি। তারপর কেমন যেন হঠাৎই মাথা ঘুরে পড়ে গেল। কি হলো ওর? আব্বু কিছু একটা ভেবে ঈশানের নাকের কাছে হাত দিয়ে, তারপর গালে কপালে হাত দিয়ে বুঝতে পারলো ছেলেটা সত্যিই সেন্সলেস হয়ে গেছে। আব্বু আর চাচ্চু ঈশানকে উঠিয়ে তারপর রুমে নিয়ে আসে। ঈশিতার আম্মু ওর দিকে রাগি চোখে তাকিয়ে থেকে চলে যেতেই ঈশিতা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে তারপর দৌড়ে ছাদ থেকে নেমে আসলো। ঈশানকে বেডে শুয়ে দিলে ওর মাঝে আম্মু পানি এনে ওর মুখে পানি ছিটা দিতেই ঈশান পিটপিট করে তাকালো। জ্ঞান ফিরতেই ঈশান সবার দিকে একবার তাকিয়ে তারপর ঈশিতাকে না দেখেই উঠে বসার চেষ্টা করলো। তখন আব্বু বলতে আরম্ভ করলো, সত্যি করে বলো তো, সেন্সলেস হয়ে গিয়েছিলে কিনা? কি সব প্রশ্ন করছো তুমি? আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, আর তুমি কিনা বলছো ও ইচ্ছে করে এরকম করেছে? তোমার ছেলে তো প্রায়ই এরকম নাটক করে। সবাইকে হেনস্থা করা তো ওর অভ্যাসে পরিণত হয়েছে। তুমি থামো তো। ছেলেটা এসব ইচ্ছে করে করেছে নাকি? কেমন দেখে ফেলেছো যার জন্য ওকে এত শাস্তি দিতে হবে? আমি ওকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখতে বলেছিলাম, তুমি তারা 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখতে বললে। আজকে ছেলেটার যদি কিছু হয়ে যায় না, তাহলে তোমাদের খবর আছে বলে দিলাম। এরই মাঝে কেউ একজন দৌড়ে রুমে ঢুকলো। ঈশান খেয়াল করলো ঈশিতা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঈশান রাগে ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিল। সবাই ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলেও ঈশান কোনো কথা বলল না। ঈশান শুয়ে পড়ল। সবাই রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় ঈশিতার আম্মু ওকে বলল, রুমের বাইরে আসো এখন। ওকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। ছেলেটার রেস্ট নিক, পরে ওর সাথে কথা বলে নিও। ঈশিতা আম্মুর কথা না শুনেই দাঁড়িয়ে রইল। একে একে বাইরে বেরিয়ে গেলে ঈশিতা এসে ঈশানের সামনে বসলো। ঈশিতাকে দেখেই ঈশান উল্টো দিকে ঘুরে শুতে নিলেই ঈশিতা ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে পড়ল। সত্যি আই সরি ভাই, এরকম কিছু হয়ে যাবে ভাবতে পারিনি। প্লিজ রাগ করে থাকিস না, আর কখনো এরকম করবো না, দেখিস। এই কথা দিচ্ছি, এই কানে ধরছি, দেখ আর কখনো এরকম করবো না। ঈশিতা 5 মিনিট যাবৎ কথা বলার চেষ্টা করেও ঈশানের কথা বলতে পারল না। একটা সময় ঈশান চোখ জোড়া বন্ধ করে নিতেই ঈশিতা রুম থেকে বেরিয়ে যেতে নিলে ঈশান মনে মনে ভাবতে আরম্ভ করলো, এবার দেখ কুত্তি কেমন লাগে। বারবার বলেছিলাম না আমাকে এমন করে শাস্তি দিস না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। দিয়েছি না বোকা বানিয়ে। বকা খেয়ে কেমন লাগলো এবার? ঈশান মনে মনে কথাগুলো ভাবলো। এর মাঝে আম্মু কিছু একটা নিয়ে আসলো। আম্মুকে দেখে উঠে বসলো ঈশান। আম্মু ঈশানকে স্যুপ খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই আম্মু বলতে আরম্ভ করলো, বড় হয়েছো, এবার অন্তত দুষ্টুমিটা কমাও। ছোটবেলা থেকে জ্বালিয়ে আসছো, একটা দিন একটু শান্তি দিচ্ছ না। তোমার বোনকে দেখো, সে কতটা ভদ্র আর নম্র, কিন্তু তুমি হয়েছো তার উল্টোটা। একটু তো স্বাভাবিক থাকতে পারো। সব সময় এরকম দৌড়াতে থাকো, দেখলে তো দুষ্টুমির ফলে কি হয়। দুষ্টুমি করো তুমি, আর সবাইকে চিন্তায় পড়তে হয়। আমাদের কথাটা তুমি বুঝবে কি করে? যদি বুঝতে পারতে তাহলে কখনো এরকম দুষ্টুমি করতে না। দুষ্টুমিটা করবে তোমরা, আর কষ্ট পেতে হবে আমাদের। আম্মু, আমি তো বললাম আমি ইচ্ছে করে ওরকম কিছু করিনি। আমি দুষ্টুমি করি তাই বলে কি এতটা বাজে যে কারো রুমে গিয়ে তাকে ওই অবস্থায় ইচ্ছে করে দেখব? তোমরা কেউ আমার কথা বিশ্বাস করলে না। আমি তো ওকে বলে দিয়েছি আমি আর কখনো ভুলে ওর রুমে যাব না, আর ওই মেয়ের সাথে কথাও বলবো না। তাহলেই তো তোমাদের ভালো লাগবে। চুপ করে থাকলেই তো তোমরা হ্যাপি হও। আর কখনো কথা বলবো না, দেখো। চুপ করো তো, তোমাকে থাকতে বলিনি, কিন্তু দুষ্টুমিটা কমিয়ে করতে বলেছি। তুমি সব সময় সেটাই করতে থাকো। পড়ালেখা তো একদম লাটে উঠেছে। সব সময় ব্যাঙের মতো লাফালাফি না করলে কি তোমার পেটের ভাত হজম হয় না? ঈশান এবার 2 হাতে কান ধরে বলতে আরম্ভ করলো, এই কান ধরছি, আর কখনো তোমাদের কথার ওপর কোনো কথাই বলবো না। আর না বলে কখনো রুম থেকে বেরোবই না, তাহলেই তো তোমাদের শান্তি হবে।
আমাকে নিয়ে তোমাদের আর টেনশন করতে হবে না। আম্মু কিছুক্ষণ পর চলে যেতেই ঈশান ফোন নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। কখন যে চোখ জোড়া লেগে এসেছে সেটা বুঝতেই পারেনি। কিছুক্ষণ বাদে ঈশিতা আবারও ঈশানের রুমে এসে দেখলো ঈশান ফোনটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ঈশিতা ঈশানের হাত থেকে ফোনটা নিয়ে যখনই রাখতে যাবে খেয়াল করলো লকটা খোলা। তারপর ফোনে স্ক্রিনটা অন করতেই সেটা সামনে পড়ল। সেটা দেখে ঈশিতা অবাক হয়ে গেল, কেননা ঈশানের ফোনের স্ক্রিনে ঈশিতা আর ওর ছবিটা জ্বলজ্বল করছে। ঈশান হয়তো বা এতক্ষণ এটাই দেখছিল। ঈশিতা কিছুক্ষণ ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ফোনটা বালিশের পাশে রেখে গায়ে একটা চাদর চাপিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। ঈশানের ঘুম ভাঙতে ঈশান উঠে বাইরে যেতে নিলে তখন ঈশিতার আম্মু বলতে শুরু করলো, কোথায় যাচ্ছিস আব্বু? এই তো একটু বাইরে যাচ্ছি। চাচি আম্মু, তোমার কোনো কাজ করে দিতে হবে? বলো আমাকে। না, কোনো কাজ করতে হবে না, তবে একটু আগেই তো অসুস্থ হয়ে পড়েছিলে, এখনই আবার দৌড়ে বাইরে যাওয়া হচ্ছে, একটু তো রেস্ট নিতে পারতে। এই বয়সে রেস্ট নেওয়ার কি দরকার আছে? সব সময় রেস্ট নিলে বাইরে কে যাবে শুনি? আর বাসায় থাকলে তো দুষ্টুমিটাই করতে থাকে আর তোমাদের বিপদে ফেলি। তাই আমি আর চাই না বাসায় থেকে কাউকে বিপদে ফেলতে। আব্বু, এসব কথা কে বলেছে তোকে? ঈশিতা বলেছে? না না, উনি বলতে যাবে কেন? আম্মু বলেছে। আমি তো সবসময় ফাজলামিটাই করি, তাই ভেবেছি এখন থেকে ভালো হয়ে যাব। ঈশান কথাগুলো বলে শেষ করতে পারল না, তার আগেই কানে ভেসে আসলো, আম্মু কে ভালো হবে? ও, কুকুরের লেজ কখনো সোজা হবে মনে করো আম্মু, তেমনি ওই কখনো ভালো হতে পারবে না। ঈশান ঈশিতার দিকে একবার তাকিয়ে তারপর আবারও চাচি আম্মুর দিকে তাকাতেই চাচি আম্মু বলতে আরম্ভ করলো, সব সময় ছেলেটার পিছনে না লাগলে হয় না বুঝি? আমি আবার ওর পেছনে কই লাগলাম? ওই তো নিজে থেকে এরকম কর্মকাণ্ড করে যার জন্য নিজে নিজে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সেটাতে আমার কি দোষ বলো? সব সময় যে ওর দোষ থাকে না সেটা আমি খুব ভালো করেই জানি। তোমাকে এত সাধু সাজতে হবে না মামনি, তুমিও কোনো কিছুতে কম যাও না, তোমাকে আমার খুব ভালো করেই চেনা আছে। ঈশান আর ওদের কোনো কথা না শুনে বাসা থেকে বেরিয়ে এলো। এই হয়েছে এক ঝামেলা। এই মেয়েও সবসময় ওর পিছনে আঠার মতো লেগে থাকবে। ঈশিতা বারবার ঈশানের পিছনে লাগে বলেই ঈশান মাঝে মধ্যে রেগে গিয়ে উল্টাপাল্টা কাজ করে বসে, আর তাতেই যত বিপত্তি। তবে এবার ঈশান ভেবেই নিয়েছে এই মেয়েটার সাথে সত্যিই আর কোনো কথা বলবে না। সবসময় যেহেতু সব বিষয়ে ওরই দোষ হয়, তাই আর ঈশিতার সাথে কথা বলবে না, আর তাতে ওরও কোনো দোষ হবে না। ঈশান বিকেলে ঘোরাফেরা শেষ করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে খেয়াল করলো দূরে রাস্তার ধারে একটা ফুচকার দোকান বসেছে। ঈশান ভাবলো ফুচকা খেয়ে বাসায় যাবে, আর যাওয়ার সময় বাসায় নিয়ে যাবে। ঈশান কয়েক প্লেট ফুচকা অর্ডার করলো আর প্যাকিং করে দিতে বললে লোকটা প্যাকিং করে দিল। ঈশান বাড়ির উদ্দেশ্যে চলে আসলো। বাসার মধ্যে ঢুকতেই খেয়াল করলো ওর বোন আর ঈশিতার ছোট বোন তন্নি কথা বলছে। ঈশান ওর বোনকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো, আমার ছোট আপুটা কই রে? ঈশানের কথাতে সুইটি ওর দিকে ফিরেই খেয়াল করলো ঈশান দাঁড়িয়ে আছে হাত পিছনে নিয়ে। বোনটা সামনাসামনি এসে দাঁড়াতেই ঈশান বলতে আরম্ভ করলো, আপু, তোকে একটা কাজ করতে হবে। বুঝেছি, কি কাজ করতে হবে সেটা বলো। ঈশান সুইটির হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, এই প্যাকেটটা ঈশিতা আপুর রুমে দিয়ে আসবি। আর যদি জিজ্ঞেস করে কে দিয়েছে, কিছু বলার দরকার নেই। আর যদি রুমে না থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। যা গিয়ে দিয়ে আয় না আপু। কি আছে এতে? সেটা তোকে জানতে হবে না। যদি রেখে আসতে পারিস তাহলে তোর জন্য একটা গিফট আছে। সুইটির চোখ জোড়া হাস্যোজ্জ্বল হয়ে উঠল। তারপর ও দৌড়ে চলে গেল ঈশিতার রুমে প্যাকেটটা রাখতে। কিছুক্ষণ বাদে বোন ঈশানের কাছে ফিরে আসতেই ঈশান ওকে কয়েকটা কিটক্যাট চকলেট সামনে ধরতেই সুইটি সেগুলো নিয়ে দৌড়ে চলে গেল। এবার ঈশিতার ছোট বোন এসেও ঈশানের দিকে হাত বাড়িয়ে দিলে ঈশার অন্য পকেট থেকে আরও কয়েকটা চকলেট এগিয়ে দিল। তন্নি চকলেটগুলো নিতেই ঈশান ওর গাল দুটো টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, খুব জানিস তাই না যে ভাইয়া তোদের খালি হাতে ফেরাবে না? জানবো না, তুমি আমাদের একমাত্র ভাইয়া। আমাদের যে কখনো খালি হাতে ফেরাতে তোমার নিজেরই খারাপ লাগবে।
আমরা জানি যে আমাদের জন্য তুমি কিছু না বাসাতে ঢুকবেই না। আব্বু আম্মু কিংবা চাচু আর চাচি আম্মু কিছু না জানলেও তো তুমি আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবে। সেই জন্যই তো তোমাকে এতটা ভালোবাসি ভাইয়া। ঈশান ওর গালগুলো টেনে দিয়ে রুমে চলে গেল। রাতে খাওয়া দাবার সময় ঈশান একটাবারও কারোর সাথে কথা বলল না, আর কারো দিকে তাকালোও না। আব্বু আম্মু আর চাচু চাচি আম্মু কথা বললেও ঈশানের খাওয়া হতেই ও রুমে চলে আসলো। ঈশিতা খেয়াল করলো ঈশান একটাবারও ওর দিকে তাকালো না, আর কথা তো দূরে থাক। ঈশিতা ভাবতে লাগলো ছেলেটার আবার কি হলো। আবার পরক্ষণে মনে হলো যে ঢং করছে, হয়তোবা কালকেই আবার লেজ নাড়তে নাড়তে চলে আসবে ওর সাথে দুষ্টামি করতে। তাহলেই বোঝা যাবে যে কতটা ভালো হলো। পরদিন ঈশান কলেজ থেকে ফিরে তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটা লম্বা ঘুম দিল। বিকেলে উঠে বাইরে গেল, কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরে ভাবলো সন্ধ্যায় অনেক দিন ছাদে যাওয়া হয় না। কথাগুলো ভেবেই ঈশান ছাদে আসলো। তারপর এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদেই কেউ একজন ছাদে প্রবেশ করলো, আর ঈশান পিছনে না ফিরেই বুঝতে পারল কে এসেছে। তারপরও সেদিকে না তাকিয়ে ডুবন্ত সূর্যের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। ঈশিতা এসে ঈশানের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বারবার ওর দিকে তাকাতে লাগলো, কিন্তু ঈশান ওর দিকে তাকালো না। ঈশান এক ধ্যানে সামনের দিকে তাকিয়ে আছে। ঈশিতার কেন জানি ভীষণ রাগ হচ্ছে, ছেলেটা কেন ওর দিকে তাকাচ্ছে না। ঈশিতা ঈশানের সাথে কথা বলার রিজন খুঁজতে লাগলো, কিন্তু কী দিয়ে শুরু করবে বুঝতে পারছিল না। তারপর হুটহাট করে মনে হলো কালকে টেবিলের উপর একটা প্যাকেট রেখেছিল, আর সেটা খুলতেই ওর পছন্দের ফুচকা পেয়েছিল। আর ফুচকাগুলো ওকে কে দিয়েছে সেটা মুখে কিছু না বললেও ঈশিতা ভালো করেই জানে। ঈশিতা কথাগুলো ভেবেই মুচকি একটা হাসি দিয়ে বলতে আরম্ভ করলো, থ্যাঙ্কস। ঈশানের ঘোর কাটে ঈশিতার কথাতে। তারপর আনমনে জিজ্ঞেস করলো, কিসের জন্য? কালকে যে আমার জন্য এতগুলো ফুচকা আনলি সেই জন্য। আমার খুব ভালো করে জানা আছে এই বাদরটাই ওগুলো আমার জন্য এনেছে। আমি কারোর জন্য ওগুলো আনতে যাইনি। কে না কে তোমাকে দিয়েছে সেটা তুমি আমাকে কেন বলছো? কোন ছেলে তোমাকে দিয়েছে তা ঠিক নেই, উনি আসে আমাকে বলতে। তোর ফালতু কথা রাখ, নিজে থেকে কথা বলতে আসছি। তাহলে ভালোভাবে কথা বললে কি হয়? ভালোভাবে বললে বল, নাহলে চুপ করে থাক। তোর এইসব ফালতু কথা আমার ভালো লাগে না। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে বলতে আরম্ভ করলো, ঠিক আছে, আমার এইসব ফালতু কথা আপনাকে শুনতে হবে না, আমি চলে যাচ্ছি। ঈশান কথাগুলো বলে চলে যেতে নিলেই ঈশিতা এসে ওর সামনে দাঁড়ালো। পথ আটকে দাঁড়াতেই ঈশান বলতে আরম্ভ করলো, কি হলো, আটকে দিলেন কেন? যেতে দিন আমাকে। তার আগে বল, তোর ফোনে আমার আর তোর ছবি কেন দেখছিলি তুই? সেদিন যখন তোর রুমে গেলাম দেখলাম আমাদের দুজনের ছবি তোর ফোনে, আর তুই ফোনটা হাতে নিয়ে ঘুমাচ্ছিস। ছবিটা কেন দেখছিলি বল? ঈশিতার কথাতে ঈশান শুকনো ঢোক গিলল। ঈশিতা জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার ঈশান আমতা আমতা করে বলতে আরম্ভ করলো, তোমাকে সব কথা বলতে আমি বাধ্য নই, আর কেনই বা বলতে যাব? তুমি কে হও আমার? কিছু হওয়ার দরকার নেই, তুই আমার চাচাতো ভাই, সে পর্যন্তই থাকা ভালো। তুই যেমনটা ভাবছিস তেমন কিছু হওয়া সম্ভব নয় ঈশান। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আগ্রহী দৃষ্টি নিয়ে ঈশিতার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমি ভাবছি আর ঈশিতা এবার আর জবাব দিতে পারল না। কিছুক্ষণ নীরবতা চলল। তারপর উত্তর না পেয়ে ঈশান ছাদ থেকে নেমে গেল। ঈশানের এরকম খামখেয়ালি ঈশিতার পছন্দ নয়, ঈশান যেটা খুব ভালো করেই জানে। অন্যদিকে ঈশান চায় ঈশিতাকে ইগনোর করতে, কিন্তু বাসাতে থাকলে কিছুতেই নিজেকে স্বাভাবিক রাখতে পারবে না। সব সময় ওর সাথে দুষ্টুমি করবে, আর দুষ্টুমি করলে সবাইকে বিপদে পড়তে হবে। কথাগুলো ভেবেই ঈশান ওর থেকে দূরে দূরে থাকছে। এমন করে টানা 1 সপ্তাহ কেটে গেল। এর মাঝেই ঈশান তেমন ভালোভাবে আর ঈশিতার সাথে কথা বলেনি। ঈশিতা যখন কথা বলেছে তখন ঈশান হ্যাঁ বা না বলেই তার জবাব দিয়েছে। ঈশিতা খেয়াল করেছে ঈশান ওর সাথে সেদিনের পর থেকে তেমন করে আর কথা বলে না। কি হয়েছে বারবার জিজ্ঞেস করার সত্ত্বেও ঈশান কিছুই বলেনি। তো কয়েকদিন পরের ঘটনা, সেদিন ঈশান কলেজ শেষ করে যখন কলেজের পিছন দিকে বেরিয়ে আসছিল তখনই খেয়াল করলো কলেজের পিছনের লেকের পাড়টায় কারা যেন বসে আছে। দূরে থেকে একটা ছেলে আর একটা মেয়েকে দেখা যাচ্ছে।
কিন্তু কাউকে চেনা যাচ্ছে না। তাই ঈশান বেশ খানিকটা এগিয়ে আসলো। কিছুটা আসতেই ঈশান ভীষণ অবাক হলো, কারণ মেয়েটাকে কেমন চেনা চেনা বলে মনে হচ্ছে। ঈশান বেশ আগ্রহ নিয়ে আরও কিছুটা এগিয়ে যেতেই বুঝতে পারলো এটা ঈশিতা আপু। দুজনের মাঝে কী কথা হচ্ছে বোঝার জন্য ঈশান এগিয়ে এসে ওদের পিছনে দাঁড়ালো। ঈশিতা আর ছেলেটার কথাগুলো শুনতে লাগলো। ঈশিতা, তুমি কি কিছুই বোঝো না? তোমাকে সব কিছুই বুঝিয়ে দিতে হয় কেন? রাফিন, আমি এত কিছু বুঝতে চাই না, আর আমার কিছু বোঝার দরকারও নেই। আমি এই মুহূর্তে এইসব নিয়ে ভাবতে চাচ্ছি না। তোমাকে আমি আগেও বারণ করেছি, এগুলো নিয়ে আমাকে ফোর্স করো না। তারপরেও জোর করলে আমি তোমার সাথে কথা বলাটাই বন্ধ করে দিতে বাধ্য হব। তুমি খুব ভালো করেই জানো আমাদের সম্পর্কটা কতদিনের। তুমি এরকম হুটহাট করে কথা বলা বন্ধ করে দিলেই কি সব শেষ হয়ে যাবে বলো? আমি কি এমন বললাম যেটা তুমি মানতে পারছো না? ওফ, বাসায় একজন জ্বালাবে আর এখানে একজন আমাকে পাগল করে মারবে। তোমাকে বারবার বলেছি না এসব কথা আমাকে বলবে না। আমরা যেমন আছি তেমনটাই থাকতে চাই, এর থেকে বাড়তি কিছু আমার দরকার নেই। ঈশিতা, বোঝার চেষ্টা করো। আমি তো তোমাকে... ছেলেটা কথাগুলো বলে শেষ করতে পারলো না, তার আগেই ঈশান বলতে আরম্ভ করলো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন, আপনি আপুকে খুব ভালোবাসেন তাই না? আর সেটাই বোঝাতে চাচ্ছেন। আপনাকে আর বুঝিয়ে দিতে হবে না, আপু কোনো ছোট বাবু না যে আপনার কথা বুঝতে পারবে না, তাই না বলো আপু? এই যে দেখেন না, আপনার জায়গায় আমি যদি এই ধরনের কথা বলতাম তাহলে উনি আমার কথাগুলো বোঝার চেষ্টাই করতো না। আর আজকে ওনার সেই ইগনোরের কারণটা জানতে পারলাম। আর সেদিন যখন বলেছিল আমি যেটা মেন করি সেটা হওয়া সম্ভব না, সেই সম্ভবটা যে অন্য কোথাও হয়ে গেছে বুঝতে পারেনি। তিনি অন্য কারো মায়ের জড়িয়েছে, আজকে সেটা আমি জানতে পারলাম। ঈশানের কথাতে দুজনে হকচকিয়ে গেল। ঈশিতা ঈশানের দিকে তাকিয়েই উঠে দাঁড়ালো। ঈশান এবার একটা তাচ্ছিল্যের হাসি দিল, আর ঈশিতা বলতে লাগলো। তুই এখানে? আমি এসে বোধহয় ডিস্টার্ব করলাম তাই না আপু? অনেকক্ষণ যাবতই আপনাদের প্রেম কাহিনী দেখছি, এখানে না আসলে তো আজকে জানতেই পারতাম না আপনার এত সুন্দর একটা রিলেশন চলছে। আর আপনারা এত দূর এগিয়ে গেছেন যে এখন একা একাই দেখা করা হয়। তুই ভুল ভাবছিস ঈশান। আমি তো বারবার ভুল ভেবে এসেছি তাই না বলেন? সঠিকটা ভেবেছি বলেই সব সময় আমার ভুল হয়। আমি জুনিয়র বলে সঠিক করলে ভুল করি, আর ভুল করলে তো কথাই নেই। আর আপনারা যেটা করেন সিনিয়র হওয়ার দরুন সবটা সঠিক, যদি ভুলও করেন তাও সেটাতে কোনো জবাবদিহিতা নেই। বাসার বাইরে এসে এগুলো করে যাবেন, কেউ সেটা টের পাবে না, কিন্তু আমি যেটা করি সেটা সবার সামনে চলে আসে, তাই দোষটা আমার সবসময় একটু বেশিই হয়। কিন্তু আজকে আমি এগুলো গিয়ে চাচ্চুকে বলবো তার মেয়ে কলেজে এসে ক্লাস বাদ দিয়ে অন্য একটা ছেলের সাথে মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলছে। আজকে আমি দেখতে চাই চাচ্চু এর কি ব্যবস্থা নেয়। ঈশান, ভালো হচ্ছে না কিন্তু। আমার কথাটা তো শোন, সবটা না শুনে এরকম করে উল্টোপাল্টা বলতে পারিস না। আমি এতটা বাচ্চা নই যে আপনাদের মধ্যে কি চলছে সেটা বুঝতে পারবো না। একটা বাচ্চাও বলে দিতে পারবে যে আপনাদের মাঝে কেমন সম্পর্ক। আর ভাইয়া, আপনি দেখতে হ্যান্ডসাম আছেন, ভয় নেই, বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় যাবেন, সবাই রাজি হবে। আসলে আপু মুখ ফুটে কিছু বলতে পারছে না তো, কিন্তু আপনার ফিটনেস আপনার এই হ্যান্ডসামের আপুকে পাগল করে দিয়েছে। আপনি তো বলতেই পারছেন না, আজকে না হয় আমিই বলে দিলাম। আর হ্যাঁ, আপনি লেগে থাকুন, আপু একদিন ঠিক আপনাকে বিয়ে করে নেবে। ঈশান কথাগুলো তাচ্ছিল্যের স্বরে বলতেই এবার ঈশিতার রাগটাকে কন্ট্রোল করতে পারল না। কথাগুলো বলে শেষ করার সাথে সাথেই ওর গালে ঈশিতা কষিয়ে একটা থাপ্পড় বসালো। থাপ্পড় খেয়ে ঈশান গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঈশিতার রাগে গর্জে উঠে বলতে আরম্ভ করলো। বদমাইশ ছেলে, নিজের মতো করে সবটা বলে যাচ্ছিস, আর একটা কথা বাজে বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কী সমস্যা তোর? সবসময় আমার পেছনে কেন লেগে থাকিস? যেখানে যায় কুকুরের মতো সেখানেই চলে আসিস, সবসময় আমাকে ডিস্টার্ব করিস। আমি কার সাথে প্রেম করি না করি তাতে তোর কি? আমি ম্যাচিওর হয়েছি, তাই যা ইচ্ছা তাই করব। আমি তোর থেকে সিনিয়র, আমার সম্পর্কে এইসব কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ, আমি তোকে দিয়েছি? চাচাতো ভাই, ভাইয়ের মতোই থাকবি, আর একটা বাড়তি কথাও বলবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই বলে দিলাম। ঈশিতা, তুমি শুধু শুধু ওর সাথে এরকম মিসবিহেভ করছো। তুই
তুমি একদম চুপ থাকো, সব হয়েছে তোমার জন্য। এই ব্যাস আলতু ফালতু কথা বলে সব সময় আমার মাথাটা বিগড়ে দিচ্ছ। বাড়িতে এর মতো একটা বিগড়ানো মালকে আমার সহ্য করতেই হচ্ছে, আর এখানে তুমি। এর জন্য পুরো লাইফটাই আমার হেল হয়ে গেছে। সব সময় আমাকে বিরক্ত করে মারে, আর আজকে এখানে এসেও জ্বালিয়ে মারছে। ঈশান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে আরম্ভ করলো। ঠিকই বলেছো আপু, আমি কুকুর না হলে কি কেউ কারো পেছনে এরকম করে পড়ে থাকে? নির্লজ্জ বেহায়া তো একটা কুকুরই হয়। কুকুরদের কোনো লজ্জা শরম নেই কোনো রকম। বুঝিনি নিজের চাচাতো বোনের খেয়াল রাখা, সবসময় তার সেফটির কথা চিন্তা করা, তার সাথে দুষ্টিমি করাটা আমার জন্য অপরাধ। আমি আজকে বুঝতে পারছি আমি তোমাকে যতটাই হাসি খুশি রাখার চেষ্টা করি সেটা তোমার জন্য কতটা কষ্টের আর কতটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। একই বাসায় থাকি, তাই এই বিরক্তিকর চেহারাটা যে তোমাকে দেখতেই হবে। তবে আমার এই বিরক্তিকর কাজগুলো আর কখনোই তোমার সামনে করতে আসবো না। তুমি চিন্তা করো না, আমি তোমাকে কখনো আর ডিস্টার্ব করবো না। ঈশান কথাগুলো বলেই চলে যেতে নিলেই ঈশিতা বলতে লাগলো। তোর মুরদ আমার জানা আছে, দুপুরেই আসবি আমার সাথে কথা বলতে, সেটা আমার খুব ভালোই জানা আছে। জন্মের পর থেকে আমাকে জ্বালিয়ে মারছিস, একটা দিনের জন্য আমাকে শান্তিতে থাকতে দিস না। সব সময় আমার সাথে এগুলোই করতে হবে তোকে। অন্য কোনো মেয়ে হলে না আমার জায়গায় প্রতিদিন তোর গালে কতগুলো থাপ্পড় পড়তো তুই নিজেও জানিস না। ঈশান ঈশিতার দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। ঈশান সেখান থেকে চলে যেতেই ঈশিতা হাঁপাতে লাগলো। ছেলেটার দিকে একবার রাগী চোখে তাকিয়ে ও সেখান থেকে বেরিয়ে গেল বাসার উদ্দেশ্যে। ঈশান বাসায় এসে কারোর সাথে কোনো কথা বলল না। মুখটা কালো দেখে আম্মু জিজ্ঞেস করলো। তখন ঈশান একটু হাসি দিয়ে রুমে চলে আসলো। দুপুরে খাবার খাওয়ার জন্য রুমে গিয়ে শাওয়ার নিয়ে যখনই বাইরে আসলো তখনই ঈশিতার কথাগুলো কানে বাজতে আরম্ভ করলো। ও তো ঠিকই বলেছে, ঈশান ওকে ডিস্টার্ব করে, সবসময় জ্বালায়। ঈশান ওকে এমনভাবে ডিস্টার্ব করে যেটা ঈশিতা মুখ ফুটে বলতেও পারে না, কিন্তু আজকে বলে দিয়েছে। আম্মু ঠিকই বলে, ওকে কেউ সহ্য করতে পারে না। ঈশান যেটা করে সেটার জন্য সবাইকে বিপদে পড়তে হয়। ঈশান আজকে বুঝতে পারলো যে ঈশিতা ওকে কতটা বিরক্তিকর ভাবে। ঈশানের দুষ্টুমিতে সবাই বিরক্ত, চাচু চাচি আম্মু আব্বু আম্মু, কেউ হয়তো বা সেটা বলে না, কিন্তু আজকে ঈশিতা সেটা বলে ঈশানকে বুঝিয়ে দিয়েছে। ঈশানের কথাগুলো মনে হতেই ভাবলো আর অন্তত যাই হোক কখনো এরকম দুষ্টুমি আর ফাজলামি করবে না। বিকেলের দিকে যখন ঈশানের ঘুম ভাঙলো ও উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো নাস্তা করার জন্য। তারপর ডাইনিং রুমে বসে টিভিটা অন করে কার্টুন দেখতে আরম্ভ করলে এরই মাঝে কেউ একজন এসে ঈশানের পাশে একটা সোফায় কেউ বসলো। ঈশান সেদিকে না তাকিয়ে টিভি দেখায় মনোযোগ দিল। ঈশান খুব মনোযোগ দিয়ে কার্টুন দেখছিল, তাই সামনে বসে থাকা ব্যক্তির দিকে তাকাচ্ছিল না বলে সে বলতে আরম্ভ করলো। সবসময় বাচ্চাদের মতন কী সব আবুল তাবুল কার্টুন দেখিস, রিমোটটা দে। ঈশান ঈশিতার কথায় কোনো উত্তর দিল না। ঈশিতা আবারও কথাগুলো যখনই বলল তখনই ঈশান রিমোটটা সোফায় রেখে সেখান থেকে উঠে ওকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলে গেল। এর মাঝেই ঈশানের আম্মু এসে একটা নুডলসের বাটি রেখে ঈশিতাকে উদ্দেশ্য করে বলল। কি হলো? ছেলেটা আবার কোথায় গেল? ওকে দেখছি না যে। জানি না, এখান থেকে উঠে গেল তো। উঠে গেছে মানে? তার মানে নিশ্চয়ই তোর সাথে কোনো ঝামেলা করেছে, তাই না? বল আমাকে কি করেছে, তারপর দেখ ওর কি হাল করি। কিছুই করেনি, উল্টা আমি ওকে ডাকিয়ে দিয়েছি, তাই হয়তো বা। আম্মু সন্দেহ দৃষ্টিতে ঈশিতার দিকে তাকালো। তখন ঈশিতাও সেখান থেকে উঠে গেল। আম্মু নুডলসের বাটিটা নিয়ে রুমে এসে দেখলো ঈশান ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু ওকে ডেকে বলতে আরম্ভ করলো। এই যে জমিদার, নিন আপনার নাস্তা খেয়ে তারপর পাড়া বেড়াতে বেরোয় পড়ুন। পেটে কিছু পড়লেই তো আড্ডাটা ভালো জমবে, কি বলেন? ঈশান আম্মুর কথায় কোনো জবাব দিল না। রুমে এসে নুডলসের বাটিটা নিয়ে খেতে আরম্ভ করলো। ঈশান কোনো কথা বলছে না। আম্মু বুঝতে পারলো যে কিছু তো একটা হয়েছে, যার জন্য ছেলেটা এমন চুপ করে আছে। জিজ্ঞেস করতে গিয়েও করলো না। ঈশিতার সাথে যদি কথা কাটাকাটি হয় সেটা তো ঈশিতাই বলতো, কিন্তু ওরকম কিছু তো হয়নি। তো ঈশান খাওয়া শেষ করে তারপর ফোনটা পকেটে ভরে নিয়ে বাসা থেকে বের হতে নিলেই ওর মাঝে সুইটি আর তন্নি এসে সামনে দাঁড়ালো আর বলল ওদের জন্য আজকে আইসক্রিম আনতে হবে।
ঈশান ওদের কথা কখনোই ফেলতে পারে না, তাই হাসি মুখে ওদের সাথে কথা বলে বাইরে বেরিয়ে গেল। সন্ধ্যায় যখন ঈশান বাসায় ফিরল তখন ওর বোন এসে দরজা খুলে দিল। ঈশান ওর হাতে কতগুলো আইসক্রিম ধরিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, এখান থেকে অর্ধেকটা তন্নিকে দিস। বোনটা হাসি মাখা মুখে চলে যেতেই ঈশান যখনই রুমে যাওয়ার জন্য উপরের দিকে উঠছিল তখনই সিঁড়ির কাছে আসতেই খেয়াল করলো ঈশিতা সিঁড়ি দিয়ে নামছে। ঈশান ওর দিকে থেকে চোখ ফিরিয়ে নিয়ে অন্য দিক দিয়ে সোজা হেঁটে উপরে চলে গেল। ঈশিতা ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো, ঢং দেখানো হচ্ছে? দুপুরে একটা থাপ্পড় দিয়েছি কিনা তার জন্য রাগ করে এরকম ঢং দেখানো হচ্ছে? থাপ্পড় তো আমার হাতে কম খাসনি, তারপরও কি কখনো ঠিক হয়েছিস? হোসনি। আজ নয়তো বা কাল ঠিকই তো লেজ নাড়তে নাড়তে কথা বলতে আসবি। তোকে আমার খুব ভালো করে চেনা আছে। ঈশিতা মুখ ভেঙচি কেটে ডাইনিং রুমে গিয়ে বসলো। অন্যদিকে ঈশান ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে আরম্ভ করলো। গ্রুপ কলে আড্ডা দিতে দিতে কখন যে খাবার সময় হয়ে গেছে নিজেও জানে না। এরই মাঝে আব্বু আর চাচ্চু সবাই বাসায় চলে এসেছে। ওনারাও খাবার টেবিলে এসে বসলে তখন আম্মু ঈশানকে দেখতে না পেয়ে বলতে লাগলো, সুইটি, যা তো তোর ভাইকে ডেকে নিয়ে আয়, সবাই খেতে বসে গেছে। আর ও রুমে বসে বসে কি করছে? সুইটি উঠে যেতে গেলে তখন ঈশিতা কি মনে করে যেন বলল, চাচ্ছি, আম্মু আমি যাই। ঈশান আর ঈশিতার আম্মু দুজনেই ওর দিকে তাকালে তখন ঈশিতা আবারও বলল, যাবে কিনা? তখন আম্মু বলল, ঠিক আছে যাও, কিন্তু আবারও ঝগড়া লড়াই করতে আরম্ভ করে দিও না। ঈশিতা হন করে উপরে চলে গেল। ঈশানের রুমে আসতেই দেখলো ও ফোনে কিছু একটা করছে আর মিটমিট করে হাসছে। ঈশিতা ওর হাত থেকে ফোনটা কেড়ে নিতেই ঈশান ওর দিকে তাকালো আর ঈশিতা রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। ঈশান চোখ জোড়া নামিয়ে নিলে ঈশিতা বলল, কার সাথে প্রেম করা হচ্ছে শুনি, যার জন্য এরকম দাঁত কেলিয়ে কেলিয়ে হাসা হচ্ছে দেখি? কার সাথে কথা বলছিস দেখি? ঈশিতা কথাগুলো বলেই ঈশানের ফোনটা সামনে এনে দেখলো ঈশান ওর ছেলে বন্ধুদের সাথে কথা বলছিল। ঈশিতা ওর দিকে ফোনটা এগিয়ে দিতেই ঈশান এবার ফোনটা হাতে তো নিল, কিন্তু কয়েক সেকেন্ড পরই সজোরে দেয়ালে ছুঁড়ে মারল। ঈশিতা ঈশানের এরকম কর্মকাণ্ডে অবাক হয়ে গেল। ঈশান সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, ওয়াশরুমের দিকে চলে যেতেই ঈশিতা ফ্যালফ্যাল করে কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ঈশিতা ভাবতেও পারেনি ঈশান এমন সিনক্রেট করে বসবে। কিছুক্ষণ বাদেই ঈশিতার মনে পড়ে গেল কলেজের সেই কথাগুলো। এবার ঈশিতা ঈশানের রাগের কারণ বুঝতে পারল। ঈশান তখনকার বিষয়টা নিয়ে হয়তোবা প্রচুর পরিমাণে রেগে আছে, যার জন্য এরকম বিহেভ করলো। ঈশিতা আর দাঁড়ালো না। এখানে থাকলে ঈশান আরও সিনক্রেট করতে পারে। এ বিষয়ে পরে ঈশানের সাথে ঈশিতা কথা বলে নেবে ভেবে বেরিয়ে আসলো। ঈশিতা ভাবতেও পারেনি ঈশান বাসায় আসার পরও বিষয়টা মনে রাখবে আর রেগে থাকবে। কই, আগে তো কখনো এমন হয়নি, কিন্তু আজকে যে ঈশিতা বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে। ঈশিতা ভাবলো তখন ওই কথাগুলো ঈশানকে বলাটা ভুল হয়েছে। ঈশিতার আজকের বলা কথাগুলো ঈশানকে একটু বেশি হার্ট করেছে। ঈশিতা নিচে নেমে আসলো। এরই মাঝে ঈশান বেরিয়ে আসতেই দেখলো ঈশিতা গুটি গুটি পায়ে ডাইনিং রুমের দিকে যাচ্ছে। ঈশান ওকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে খাবার টেবিলে বসতেই আম্মু সবাইকে খাবার দিতে আরম্ভ করলো। ঈশান কোনো কথা না বলে খাওয়া আরম্ভ করলো। এরই মাঝে চাচ্চু বলতে আরম্ভ করলো, তো আব্বু, পড়ালেখাটা কেমন চলছে? পড়ালেখার পাশাপাশি বিজনেসেও একটু হাত লাগাতে পারো। আজ বাদে কাল দুই বোনের বিয়ে হবে, তারপর তোমাকেও সংসারে পা রাখতে হবে। এভাবে ঘুরে বেড়ালে চলবে? বয়স তো আর কম হচ্ছে না, তাই না? সবাই ঈশানের দিকে তাকাতেই ঈশান কোনো ভনিতা ছাড়াই উত্তর দিল, চাচ্ছু, তুমি আর আব্বু যেটা ঠিক করবে সেটাই হবে। এত সহজে মেনে নেওয়ার ছেলে তো তুমি নও। আজকাল দেখছি কেমন চুপচাপ থাকছো, কিছু বললে আবার সেটা মুখ বুজে সহ্য করে নিচ্ছ। ব্যাপার কি বলো তো? আমার কপালে তো এত সুখ সইবার নয়, আর এত বাধ্য ছেলে তো তুমি নও। ঈশান কোনো কথা বলল না। এরই মাঝে চাচ্চু অর্থাৎ ঈশিতার আব্বু বলতে আর লাগলো, ছেলেটাকে শুধু শুধু কেন রাগাচ্ছিস? নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর তাছাড়া দুষ্টুমিটা আর কতকাল করবে? এখন ম্যাচিওর হয়েছে, বুঝতে শিখেছে, তাই নিজেকে পরিবর্তন করেছে। শোনো,
আমি সবাইকে যেটা বলতে চাইছিলাম, আমাদের বিজনেস পার্টনার আছে না, ওই করিম সাহেব, গত সপ্তাহে ওনার ছেলেটা লন্ডন থেকে ফিরেছে। পড়ালেখা শেষ করে বড় ডক্টর হয়ে ফিরেছে। আমার ওনার সাথে কথা হচ্ছিল। উনি বলছিল যে আমাদের ঈশিতাকে নাকি উনি কোথায় দেখেছে। ঈশিতাকে নাকি ওনার আর ওনার ওয়াইফের ভীষণ পছন্দ হয়েছে। আমাদের ঈশিতাকে উনি ওনার ছেলের বউ করে নিতে চায়। সামনের সপ্তাহে আমরা গ্রিন সিগন্যাল দিলেই ওরা আমাদের বাসায় আসতে চায় বিয়ের কথা বলতে। এখন তোমরা কি বলো? কথাগুলো শুনে ঈশিতা হুটহাট করে ঈশানের দিকে তাকালো। ঈশান কোনো কথা বলছে না, খেয়েই চলেছে মনোযোগ দিয়ে। ঈশানের দিক থেকে অ্যাকশন রিয়াকশন কোনোটাই পাওয়া গেল না। অন্যদিকে বিয়ের কথা শুনে ঈশিতা ফ্যালফ্যাল করে খাবারের দিকে তাকিয়ে রইল। কথাগুলো শোনার পর থেকেই ঈশিতার মুখটা কালো হয়ে আছে। ও তো সেই তখন থেকে ঈশানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ঈশান কোনো জবাব দিল না। আব্বু আম্মু ঈশানের দিকে তাকালো। তারপরও ছেলের কোনো রিয়াকশন আসছে না। খাওয়া শেষ করে ঈশান সেখান থেকে উঠে গেল। সবাই ওর যাবার দিকে তাকিয়ে রইল। তখন ঈশিতার আব্বু ওর দিকে তাকিয়ে দেখলো ও খাচ্ছে না। তাই তিনি বললেন, কি হলো মামুনি, তুমি তো কিছু বললে না, চুপ করে আছো যে? তোমার কি কোনো পছন্দ আছে, নাকি এইসব বিষয় তুমি এখনো ভাবোনি? কোনটা? হ্যাঁ। ঈশিতা চুপচাপ। তাই ওর আম্মু বলল, বিয়ের কথা বলার জন্য কি খাবার টেবিলটাই তোমাদের সময় হলো? অন্য কথাও কি বলা যেত না? দেখছো সবাই খাবার খাচ্ছে, তার মধ্যেই এসে তোমাকে এসব বলতে হবে? কাল ছুটির দিন, কালও তো এগুলো নিয়ে বলতে পারতে। তা না করে উনি খাবার টেবিলেই মিটিং বসালো। আরে কি মুশকিল, এত ভালো একটা সম্বন্ধ, তাই তো সবাইকে জানালো। মেয়ে বড় হয়েছে, আজ না হয় কাল তো মেয়ের বিয়েটা দিতেই হতো। আর মেয়েরও তো মতামত জানার দরকার আছে, তাই না? তার অন্য কোনো পছন্দ আছে কিনা, নাকি আমাদের পছন্দে বিয়ে করবে, সেটা জানা তো আমাদের দায়িত্ব, তাই না? ঈশিতা আর বসে থাকতে পারল না, সেখান থেকে উঠে গেল। আম্মু খুব ভালো করেই জানে ঈশিতার মুখের বিরক্তিটা বুঝতে পারল। তাই বলল, মেয়ের মুখটা দেখে কি তুমি বুঝতে পারছো না যে মেয়ে কেন এরকম করে চলে গেল? যদি পছন্দ থাকতো সেটা আমাদের বলতো, কিন্তু এই বিয়েতে যে ওর কোনো ইচ্ছা নেই সেটা আমার খুব ভালো করেই বোঝা হয়ে গেছে। তুমি কি করে বুঝলে? ও তো হ্যাঁ কিংবা না কোনোটাই বললো না। তোমার মেয়ে মুখের উপর কখনো না বলেছে, তাহলে আজ বলার সাহসটা করবে কি করে? ঈশিতার আব্বু কিছুক্ষণ চুপচাপ বসে কিছু একটা ভাবতে লাগলো। অন্যদিকে ঈশান রুমে এসে শুয়ে পড়ে। আরেকদিকে ঈশিতা এসে বালিশে মুখ গুজে বসে পড়ল। ঈশিতা ভাবতে আরম্ভ করলো, আব্বুর মাথায় এই বিয়ের ভূতটা কে চাপালো। আবার পরক্ষণেই মনে হতে লাগলো, মাঝে মাঝে আব্বুর কি হয় কে জানে, হঠাৎ এই সময় ওনার মাথায় বিয়ের ভূতটাকে চাপালো। এই বিয়ে বিয়ে করে আমাকে পাগল করে দিবে। এই সব নিয়ে আমার কথা বলতে মোটেও ভালো লাগে না। যতই এই বিষয়টা এড়িয়ে যেতে চাই, ততই এরা এই ফালতু বিষয় নিয়ে কথা বলবে। ঈশিতার ঈশানের কথা মনে হলো। একটু আগেই ওর সাথে সিন ক্রিয়েট করলো, সেটা মনে করে বলতে লাগলো, কুত্তা, তুই আমার উপর রাগ দেখানো না। রাগ দেখিয়ে ফোন ভেঙে ফেলা, কতগুলো ফোন ভাঙতে পারিস, আমিও সেটা দেখে নিব। সামান্য একটা বিষয়ে একটা থাপ্পড় দিয়েছি কি না, তার জন্য আমার উপর এত রেগে থাকা? যখন বিয়ে করে নিয়ে অন্য কারো হয়ে যাব, তখন দেখব কি করে রাগ দেখাস আমার সাথে। আমি দূরে চলে গেলে তোর খুব ভালো লাগবে, তাই না? অন্যদিকে ঈশান শুয়ে বারবার বুকে হাত বোলাচ্ছে। মনে হচ্ছে বুকের ভিতর কিছু তো একটা নেই। বারবার ছিনছিনে ব্যথা অনুভব করছে। এই হয়তো বা কেউ একজন হারিয়ে যাবে। ঈশান নিজেই নিজের হাসলো আর মনে হতে লাগলো, একদিন না একদিন আপুর বিয়েটা হয়ে যাবে। আবার পরক্ষণে নিজে নিজে বলতে আরম্ভ করলো, আপুর বিয়েটা হবে কিনা জানি না, তবে সে আমার মুখটাও দেখতে চায় না। আমি ওর কাছে বিরক্তির কারণ। আমি আর চাই না ওর বিরক্তির কারণ হতে। যত বেশি এড়িয়ে যাব ততই ওর জন্য ভালো। আর আমাদের মাঝে কোনো ঝামেলা হবে না, আর কাউকে বিপদে পড়তে হবে না। ওর কাছে আমি তো কুত্তা, তাই ওর পেছনে পড়ে থাকি। পরদিন ঈশান সকাল সকাল উঠে বেরিয়ে পড়ে। এখন আর বাসায় থাকতে তেমন ভালো লাগে না। যদি ঈশিতা আপুর বিয়ের কথা ওঠে, এসব শুনলে ঈশানের মেজাজটা প্রচুর পরিমাণে বিগড়ে যাবে। তাই নাস্তা করে কোনো রকম বেরিয়ে পড়ল। ঈশিতার ঘুম ভাঙলো বেলা 10টায়। ও উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই অবাক হয়ে গেল, কারণ বেলা 10টা বাজে আর কেউ ওকে ডাকেনি আজকে।
ঈশিতা এসে ডাইনিং রুমে আসতেই আম্মু এসে ওকে নাস্তা দিল। ঈশিতা খেতে আরম্ভ করলো। আম্মু ওর পাশে বসে বলতে লাগলো, মামনি, সত্যি করে বলতো, তোমার অন্য কাউকে পছন্দ আছে নাকি? হুটহাট এরকম কথা শোনার সাথে সাথেই সকাল সকাল আবারও মেজাজটা সপ্তম আসমানে চড়ে গেল। একে তো আব্বু হঠাৎ করে না জানিয়ে কাউকে আসার জন্য কথা দিয়ে ফেলেছে, তার উপর আবার বলছে ওর পছন্দ আছে কিনা। কথাগুলো ভেবেই ঈশিতা বলতে লাগলো, আব্বুর সাথে কি তোমাদেরও মাথা খারাপ হয়ে গেল? যাকে কখনো দেখিনি, চিনি না, জানি না কি করে সেটাও জানি না, শুধু জানি আব্বু বিজনেস পার্টনারের ছেলে। আব্বু এসে বলল তাদের আমাকে ভালো লেগেছে, আর তা থেকে আমাকে একেবারে নাচতে নাচতে বিয়ের জন্য রেডি হয়ে যেতে হবে। আজব! সেখানে সারা জীবন পাশে থেকে কাউকে চেনা যায় না, সেখানে কিনা একটা দিন কয়েকটা হলেও আসছে, আর তার সম্পর্কে না জেনেই আব্বু এমন সিদ্ধান্ত কি করে নিল? ওপর থেকে মানুষকে দেখতে ভালোই মনে হয়, কিন্তু খারাপটা পরে বোঝা যায়। মামনি, তুমি এমন রেগে যাচ্ছ কেন? কি হয়েছে সেটা তো বলবে। কিচ্ছু হয়নি, আব্বুকে এই বিয়েতে বারণ করে দাও, আর কাউকে দেখতে আসতে বারণ করো, না হলে এর ফল খুব বেশি একটা ভালো হবে না। বিয়ে করা তো দূরে থাক, আমি কারোর সামনে সংসারে যেতেও চাই না। বিয়ে বিয়ে করে তোমরা আমার মাথাটা পুরো খারাপ করে ফেলেছো গত 6টা মাস যাবত। এর পছন্দ হয়েছে, কালও দেখতে আসবে, এগুলো কি শুরু করেছো কি? আমি কি তোমাদের বোঝা হয়ে গেছে আম্মু? মামনি, এমন করে কেন বলছো? মেয়ে হয়ে যেহেতু জন্মেছ, তাহলে বিয়েতে তোমাকে একদিন না একদিন করতেই হবে। আর মেয়ে কখনো আব্বু আম্মুর কাছে বোঝা হয় না মামনি। আব্বু আম্মুর একটা আলাদা চিন্তা থাকে মেয়েদের নিয়ে, তুমি কি করে সেটা বুঝবে বলো? তোমাদের যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে আমাকে বলে দাও, আমি নিজেই বাসা থেকে চলে যাব। এতটাও খারাপ পড়ালেখা করিনি যে এই দিয়ে কোনো জব করতে পারবো না। এই বাসায় আরেকবার যদি বিয়ের কথা ওঠে না, তাহলে কিন্তু আমি সত্যি বাড়ি ছেড়ে চলে যাব, তখন তোমরা বিয়ে দিও। ঈশিতা খাবারটা শেষ না করেই সেখান থেকে উঠে চলে গেল। আম্মুর যাবার দিকে তাকিয়ে রইল। এবার চাচি আম্মু অর্থাৎ ঈশানের আম্মু এসে ঈশিতার আম্মুর কাঁধের উপর হাত দিতেই ঈশিতার আম্মু ওনার দিকে ফিরে তাকালো আর বলতে আরম্ভ করলো, মেয়েটার হঠাৎ কি হলো বলতো? এরকম করে সিন ক্রিয়েট করলো, বিয়ের কথা বলাতে খাবারটাও খেলো না। ভাবি, তুমি বুঝতে পারলে না? ঈশিতার বিয়েতে মত নেই, ও এই মুহূর্তে বিয়ে করতে চাইছে না। এসব কথা শুনলেই মেয়েটা রেগে যাচ্ছে। আমি ভাবছি অন্য কথা, এর একটা কারণ তো আছে। যাই হোক ভাবি, আমার মনে হয় এই বিয়ে নিয়ে জোর না করাই ভালো। জোর করে রাজি করাতে গেলে এতে হিতের বিপরীত হতে পারে। ভাইয়াকে কিছুদিনের জন্য বারণ করো এসব নিয়ে কথা বলতে। ঈশিতার যদি পছন্দ থাকে তাহলে সেটা সামনে আসবে, একটা না একটা সময় ওকে রাজি করানোই যাবে। এখনই এগুলো নিয়ে জোর জবরদস্তি করলে ঝামেলাটা আরো বাড়বে বই কমবে না। দিনটা কোনো রকমে কেটে গেল। দুপুর গড়িয়ে বিকেল হতেই ঈশান ব্যাগটা কাঁধে নিয়ে বাসার মধ্যে ঢুকলো। ঈশানকে দেখে খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে ক্লাস করে পড়াশোনা করে একদম সব কিছু উল্টে ফেলেছে। আম্মু এসে দেখেই জিজ্ঞেস করলো, আব্বু, তোমাকে এরকম লাগছে কেন? শরীর খারাপ করেছে তোমার? না আম্মু, এমনিতেই ক্লাস করে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে তারপর বাসায় ফিরছিলাম। বাইরে প্রচুর গরম, সেজন্য এরকম লাগছে। আমি ফ্রেশ হয়ে আসি, থাকো তুমি। ঈশান গত কয়েকদিন যাবৎ কারোর সাথেই তেমন কথা বলতে চাইছে না। কি হলো ছেলেটা? ওর আম্মু শুধু এটাই ভাবতে লাগলো। ঈশান রুমে এসে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে এসে বেডে বসে কিছু একটা ভাবতে আরম্ভ করলো। অন্যদিকে ঈশিতা সেটা সকাল থেকেই এ অবধি রুম থেকেই বের হয়নি। ওর বারবার শুধু মনে হচ্ছে সত্যি কি আব্বু তাহলে ওর বিয়েটা দিয়েই ছাড়বে। কিন্তু ঈশিতা ভেবে নিয়েছে আর যাই হোক জোর করে ওর বিয়েটা দিতে পারবে না, তাহলে ও উল্টাপাল্টা কিছু একটা ঘটিয়েই বসবে। ঈশিতা আর ঈশানের আম্মু কিচেনে রান্না করছে আর কথা বলছে। এরই মাঝে ঈশিতা ডাইনিংয়ে এসে শুনতে পায় ওদের কথোপকথনগুলো এমন ছিল, ভাবি, মেয়েগুলো কি হলো বলুন তো? ঈশিতাকে দেখছি কাল থেকে রেগে আছে, আমার ছেলেটাকেও দেখছি কয়েকদিন যাবৎ
তেমন করে কারোর সাথে কথাই বলছে না। কিছু জিজ্ঞেস করলেও শুধু হ্যাঁ বা না বলে উত্তর দিচ্ছে। কিছু যে একটা হয়েছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু কি হয়েছে সেটাই তো জিজ্ঞেস করলে বলছে না। কিছু না বলে চুপ করে থেকে সমস্যাটাকে আরও বাড়াবে। তাহলে বললে কি এমন ক্ষতি হয় বুঝতে পারছি না। ঈশিতা ডাইনিং রুমে বসে রইল। ওর মাঝে ঈশানও এসে ডাইনিংয়ে বসলো, কিন্তু ও ঈশিতাকে খেয়াল করেনি। ঈশান বসেই আম্মুকে উদ্দেশ্য করে বলল, আম্মু খুব খিদে পেয়েছে, খাবার দাও। আম্মু কিছুক্ষণ বাদেই তাড়াহুড়ো করে এসে ঈশানকে খাবার দিতে লাগলো। এর মাঝে ঈশিতা এসে ওদের থেকে কিছুটা দূরে দাঁড়ালে ঈশান একটা বারও ওর দিকে তাকালো না। আম্মু চুপচাপ দাঁড়িয়ে আছে। ঈশান জানে আম্মু রান্না করছিল, তাই বলল, আমার জন্য দাঁড়িয়ে থাকতে হবে না আম্মু, বাকিটা আমি নিজে নিয়ে নিতে পারবো, তুমি গিয়ে নিজের কাজ করো। ঈশান মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। ঈশিতার খুব রাগ হচ্ছে ওর এরকম কর্মকাণ্ডে। একটা বারও ওর দিকে ছেলেটা তাকাচ্ছে না পর্যন্ত। তার উপর ওর সাথে সেই 3-4 দিন যাবৎ কথাই বলছে না। ঈশিতার এবার মনে হচ্ছে সেদিন ঈশানের সাথে ওরকম মিসবিহেভ করাটা খুব বেশি ভুল হয়েছে। ঈশান খাওয়া শেষ করে হাত ধুয়ে রুমের দিকে চলে গেল। ঈশিতা পিছন পিছন আসলো। ঈশান যখনই রুমে ঢুকতে যাবে তখনই ঈশিতা এসে ওর সামনে দাঁড়ায়। ঈশান ওর দিকে একবার তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ঈশিতা আবারও ঈশানের সামনে এসে দাঁড়ালে এবারও বিরক্তিমাখা কণ্ঠে বলল, আপনার কি সমস্যা বলেন তো আপু? পথ কেন আটকাচ্ছেন? কিছু বলার থাকলে সেটা সরাসরি বলুন। এরকম করে ডিস্টার্ব করাটা আমার মোটেও পছন্দ না। আমার সাথে ভাব দেখানো হচ্ছে, তাই না? আমার সাথে কথা বলছিস না কেন? আমাকে ইগনোর করছিস, আমাকে দেখেও না দেখার ভান করছিস। কি সমস্যা তোর? আজব তো, আমি কে যে আপনার দিকে আমার ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে? আর আপনাকে ইগনোর করার কি আছে? আপনি কোনো সিনেমার নায়িকা নন যে সব সময় আপনার পেছনে সেলফির জন্য ঘুরবো। আপনি আমার চাচাতো বোন, সেটাই থাকেন। অন্য কোনো অধিকার ফলাতে আসবেন না, আমি বরদাস্ত করব না। এখন সামনে থেকে সরুন। কথাগুলো বলেই ঈশিতাকে এক হাত দিয়ে সরিয়ে দিয়ে রুমে গিয়ে ধাপ করে দরজাটা লাগিয়ে দিল। ঈশিতা সেখানেই দাঁড়িয়ে রইল আর চুপচাপ দাঁড়িয়ে ভাবতে আরম্ভ করলো, ছেলেটা এবার এত বেশি রেগে আছে কেন, যার জন্য এরকম বিহেভিয়ার করছে। কয়েকদিন আগে রাগের মাথায় যেভাবে ফোনটা ভেঙে ফেলেছে, তাতে জোর করে যদি ওর কথা বলতে যাই তাহলে কি করবে তা ঠিক নেই। কিন্তু ঈশিতা কিছুতেই শান্তি পাচ্ছে না, কারণ ঈশান যে ওর সাথে কথা বলছে না। যেটা দুজনের মাঝে হয়েছে সেটা তো কথা বলে সমাধান করে নেওয়া যেতে পারে, কিন্তু ঈশান ওর সাথে কথাই বলছে না। কথাগুলো ভেবেই ঈশিতা ঈশানের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ওকে ডাকবে কিনা সেটা ভেবেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। অন্যদিকে ঈশান রুমে ঢুকে একটা ফুলদানি ছুঁড়ে মারল আর বলতে আরম্ভ করলো, আমার সাথে নাটক করা, আমাকে দাঁড় করানো, সব সময় আমার সাথে জোর খাটিয়ে কথা বলা। কে হই আমি ওর? আমার কিছু হওয়ার দরকারও নেই। আমি কারো কেউ নই, আমি তো সবার কাছে একটা বোঝা। ঈশান রাগে ফুঁসছে। ঈশিতা সেটা বুঝতে পেরে চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে রইল। ঈশিতার মনে হতে লাগলো ঈশানের সাথে ভালোভাবে কথা বলার দরকার ছিল, কিন্তু ছেলেটা প্রচুর পরিমাণে রেগে আছে। ওর সাথে কথা বলতে গেলেই সিন ক্রিয়েট করে বসবে, আর কথা না বলে থাকতেও পারছিল না। ঈশিতা কোনো মতেই নিজেকে শান্ত করতে পারছে না। ঈশান একটু স্বাভাবিক হোক, তারপর না হয় ওর সাথে কথা বলবে। মাঝে কেটে গেল 7-7টা দিন, আর এই 7 দিনে ঈশিতাকে কেউ আর বিয়ের কথা বলেনি, কারণ আম্মুর থেকে ঈশিতার আব্বু শুনেছে ঈশিতা বিয়েটা এই মুহূর্তে করবে না। আর ও যে পরিমাণে রেগে গিয়েছিল সেদিন বিয়ের কথা বলতেই, তাতে ভালো কিছু হবার সম্ভাবনা নেই বললেই চলে। তাই বাসার সবাই ভেবেছে এই মুহূর্তে বিয়ের কথাটা না বলাটাই বেটার। বারবার একই কথা বললে হয়তোবা মেয়েটা প্রচুর পরিমাণে রেগে যাবে আর রাগ করে ভুলভাল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। 7ম দিনের মাথায় ঈশান বাইরে থেকে সন্ধ্যার মুখে বাড়িতেই, তখন ঈশিতা ওর সাথে কথা বলার জন্য রুমের সামনে আসলো। ঈশিতাকে দেখে ঈশান এড়িয়ে যাবার চেষ্টা করতেই ঈশিতা রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, ঈশান, তুই কি চাইছিস সেটা সরাসরি বল। তারপরও এরকম করে আমাকে টর্চার করিস না, আমি এগুলো নিতে পারছি না।
ঈশিতার মুখে এমন কথা শুনে ঈশান কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। তারপর তার ছেলের একটা হাসি দিয়ে বলল, আমি কিছুই চাইছি না। আপনার কি প্রয়োজন সেটা বলুন। আপনি বারবার কেন আমার কাছে আসেন? কথা বলার জন্য তো? যেখানে দেখছেন আমি আপনাকে ইগনোর করতে চাই, সেখানে আপনারও উচিত না আমার কাছে এসে আমাকে এসব বিষয়ে ফোর্স করা। আপনার কোনো অধিকার নেই আমার সাথে জোর করে কথা বলার। তাই আমার একটু অধিকার নেই তোর সাথে জোর করে কথা বলার? এমন একটা কথা তুই আমাকে বলতে পারলি? হ্যাঁ, বলতে পারলাম, কারণ কেউ একজন আমাকে বলেছিল সেদিন আমি নাকি কুকুর, সবসময় তাকে কুকুরের মতো বিরক্ত করি। তাহলে এখন সেই কুকুরের সাথে কেন কথা বলতে আসছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ঈশান, আমি তো বুঝতে আপনি বুঝতে না পারলেও আমি সবটা বুঝে নিয়েছি। আপনার সাথে আমি কোনোভাবে কথা বলতে চাইছি না। আপনি কি এই কয়েকটা দিনে এই সামান্য বিষয়টা বুঝতে পারেননি? আমাকে বারবার কেন ডিস্টার্ব করছেন? প্রতিদিন যেখানে সেখানে দাঁড় করাচ্ছেন। আপনি বুঝতে পারেন না আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই? আপনার যা ইচ্ছে তাই করুন, অন্তত আমার সামনে আর আসবেন না। প্রতিদিন এই একই কথা বলতে আমার ভালো লাগে না। আপনি বুঝতে পারেন না? ঈশানের কথাতে ঈশিতা বুঝতে পারল ঈশান ওর উপর কতটা রেগে আছে। ঈশানের রাগ ভাঙানোটা এত সহজে হবে না। ঈশিতা বুঝতে পেরে ঈশানের সাথে রাগ দেখানোর ভান করে ঈশানের শার্টের কলার ধরে ওর অনেকটা কাছে এসে বলতে লাগলো, তুই বুঝতে পারছিস না তোর সাথে আমি কথা বলতে চাই? তুই তারপরও আমার সাথে রাগ দেখাচ্ছিস। তোর আমাকে ইগনোর করার ইচ্ছে? তোর সাহস কি করে হয় আমাকে ইগনোর করার? তুই নিজেও জানিস না আমাকে রাখে কত বড় ভুল করেছিস। এর শাস্তি কিন্তু তোকে ভোগ করতে হবে ঈশান। এরপর ভুলেও আমাকে ইগনোর করার চেষ্টা করলে না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঈশানের মেজাজটাই বিগড়ে গেল ঈশিতার এমন কথা শুনে। ঈশান এক ঝটকায় ঈশিতার হাত থেকে শার্টের কলারটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, আপনার সাহস হয় কি করে আমার শার্টের কলার ধরার? আপনি আমার চাচাতো বোন, সেই বোনের জায়গায় থাকবেন। অন্য কোনো অধিকারে আমার সামনে তো আসা দূরে থাক। আমার সাথে কথা বলতেও আসবেন না। বিরক্ত লাগে আপনার সাথে কথা বলতে, বুঝতে পারেন না আপনি? তারপরেও কেন বারবার আমার সামনে আসেন? একটু তো ন্যূনতম লজ্জা শরম নেই আপনার? একটা পরপুরুষের সামনে এসে এরকম করে নাটক করতে লজ্জা করে না আপনার? ঈশানের এরকম দ্বারা কথাতেই ঈশিতা ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। ঈশান আবারও বলতে আরম্ভ করলো, ন্যাকামো হচ্ছে তাই না? আপনার এই ইমোশনাল নাটক অন্য কারো কাছে গিয়ে করবেন। আমি আপনার এই ন্যাকামোটা সহ্য করতে পারি না। বাসে আসতে না আসতেই এরকম বিরক্তকর পরিস্থিতিতে পড়তে হয়। এরপর যদি কেউ বাড়াবাড়ি করেন তাহলে আমি বাসা ছেড়েই চলে যাব। সেটাই কি ভালো হবে? আমার তো মনে হচ্ছে আপনি সেটাই চান। ঈশানের শেষ কথাটা শোনার সাথে সাথেই ঈশিতার চোখ জোড়া ছলছল করে উঠল। ঈশিতা ভাবতেও পারছে না ঈশান ওর উপর এতটা রেগে আছে। ঈশিতা এবার কাঁপা আর অসহায় কণ্ঠে বলতে লাগলো, তুই আমার সাথে এমন করে কথা বলছিস কেন? আমি তোর কথা বলার জন্য আসছিলাম, আর তুই কেন আমার সাথে এরকম রাগ দেখাচ্ছিস? ঈশান প্লিজ, তুই এরকম করিস না। আমি এসব নিতে পারছি না। তোর ইগনোরটা আমার সহ্য হচ্ছে না। তুই আমাকে ইগনোর করছিস, তাতে আমার কষ্টটা কতটা হচ্ছে তুই জানিস না। আপনার কষ্ট হলে আপনি ডক্টর দেখান, তারপরও আমার কাছে আসবেন না। আপনার আর কোনো কথা আমি শুনতে চাই না। ঈশান ওয়াশরুমে চলে গেল। তারপর খুব জোরে সোরে দরজা আটকে দিল। ঈশান সেদিন ঈশিতার সাথে রেগে ফোনটা সেদিনই ভেঙে ফেলেছে। তারপর আর ফোন কেনা হয়নি। ঈশান ইচ্ছে করেই আর নতুন ফোন নেয়নি, তাতে ঈশিতা ওকে কল করতে না পারে। আব্বু জিজ্ঞেস করেছে ফোনটা কি হয়েছে। ঈশান বলেছে হারিয়ে গেছে। এটা তো বলতে পারেনি ঈশিতার উপর রাগ করে ভেঙে ফেলেছে। ঈশান প্রচুর রেগে আছে, কারণ ওর সেদিনের কথাতে কষ্ট পেয়েছিল, তাই ঈশিতার সাথে এরকম করে কথা বলছে। কিন্তু ঈশান ঈশিতার চোখে পানি যে সহ্য করতে পারে না, সেটা ওর খুব ভালো করেই জানা আছে। পরদিন সকালে ঈশান কলেজে যাবার জন্য বেরোচ্ছিল। তখন ঈশিতার আব্বু বলল, আব্বু, তুই তো কলেজের দিকেই যাচ্ছিস, বলছিলাম ঈশিতাকেও তোর সাথে নিয়ে যা। আমি কাউকে কাঁধে করে বয়ে বেড়াতে পারবো না। সে একাই চলে যেতে পারবে। চাচ্চু, তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, এখন আর এসবের দরকার নেই। তাই সে বাচ্চা নয় যে তাকে সিকিউরিটি গার্ডের মতো সবসময় পেছন থেকে দেখে রাখতে হবে। ঈশান, চাচ্চুর সাথে এটা কোন ধরনের ব্যবহার? সামান্য একটা কথা বলেছি, তাতে এত কথা কেন বলছো? ইচ্ছে হলে নিয়ে যাবে, না হলে যেও না।
তোমার কাছে এত কথা কে শুনতে চেয়েছে? হ্যাঁ, ঈশান কোনো কথা বলল না, মাথা নিচু করে সেখান থেকে সুরসুর করে বেরিয়ে গেল। ঈশিতার সিঁড়িতে দাঁড়িয়ে বিষয়টা শুনল। ঈশানের এমন কথা শোনার পর ঈশিতার মুডটাই নষ্ট হয়ে গেল কলেজে যাবার। ইচ্ছা না থাকার সত্ত্বেও কলেজে গেল ঈশিতা। কলেজে আসতেই দেখলো ঈশানের বন্ধুদের সাথে হাসাহাসি করে কথা বলছে। এরই মাঝে কোথা থেকে যেন একটা মেয়ে এসে ওদের পাশে বসলো আর সবার সাথে হ্যান্ডশেক করলো। ঈশানের পাশে মেয়েটাকে দেখে ঈশিতার প্রচুর পরিমাণে রাগ হলো। বাইরের একটা মেয়ের সাথে কিনা ঈশান হেসে হেসে কথা বলছে, এমন কিছু দেখে ঈশিতার ইচ্ছে হলো ঈশানের সাথে কথা বলার, কিন্তু সাহস হলো না। যদি ক্যাম্পাস ভর্তি স্টুডেন্টের সামনে ওর সাথে সিন ক্রিয়েট করে বসে, তাই যা বলার বাসায় গিয়ে বলবে। ঈশিতা যেন কলেজে ঈশানকে পাহারা দেওয়ার জন্যই এসেছে। ঈশানের পাশে মেয়েটাকে দেখার পর থেকেই ঈশিতার কিছুই ভালো লাগছিল না। বারবার মনে হচ্ছিল মেয়েটার পাশে ঈশানকেও কখনো সহ্য করতে পারবে না ভেবেই ঈশিতার মাথাটা কেমন চক্কর দিয়ে উঠেছিল। ঈশিতা কোনো রকমে বাসায় পৌঁছে রুমের দরজা আটকে বিকেল অবধি বসে রইল। তারপর যখন ঈশান বাসায় ফিরেছে শুনতে পেল, তখন ঈশিতার রুম থেকে বেরিয়ে আসলো। ঈশানের রুমে যেতেই দেখলো ও শুয়ে আছে। ঈশিতা গিয়ে বেডের সামনে দাঁড়াতেই ঈশান ওকে দেখে উঠে বসলো। দাঁড়াতে যাবে তার আগেই ঈশিতা ওকে ধাক্কা মেরে ফেলে দিল। ঈশান ঈশিতার দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলো, কি হচ্ছেটা কি? আমার রুমে এসে এরকম সিনক্রেট করার মানেটা কি? সবটাই তোকে বোঝাতে এসেছি ঈশান, আমি তোর সাথে কথা বলতে এসেছি, আর তুই কিনা আমাকে ইগনোর করার চেষ্টা করছিস। আজকে আমাকে আর এক চুল পরিমাণ ইগনোর করলে আমি কি করব নিজেও জানি না। কি করবেন? গায়ে হাত তুলবেন? এটা ছাড়া তো আপনি আর কিছু করতে পারেন না। না না, আমি করব না। এমনিতেই সেদিন ওইরকম কিছু করে অনেক বড় অন্যায় করেছে। আসলে তুই বুঝতে চাইছিলি না, তাই জন্যই তো। সেজন্যই বাইরের একটা ছেলের সামনে আমার গায়ে হাত তুলে আমার মান সম্মানটা ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। দেখেন, আমি এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না, কিন্তু আপনি যেসব নিয়ে বারবার কথা বলছেন এসব আমার মোটেও পছন্দ হচ্ছে না। আর আপনাকে বলেছি না আমার রুমে হুটহাট আসবেন না। আপনিও একটা ম্যাচিউরড মেয়ে আর আমিও একটা ছেলে। আপনার থেকে জুনিয়র হলেও আমাদের নিয়ে মানুষের খারাপ কিছু ভাবতে সময় লাগবে না। তুই কি বলতে চাইছিস? আমি কি বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করে জানেন। আর আমি না আপনাকে বিরক্ত করি আর প্রচুর পরিমাণে ডিস্টার্ব করি? কই, এখন তো করছি না। 2টা সপ্তাহ তো আপনার থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছি, তাহলে আপনি কেন আমার সামনে আসেন? নাকি এখন বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে? ঈশান, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়িটা আমি না, বাড়াবাড়িটা করছেন আপনি। আমার সাথে জোর করে কথা বলার চেষ্টা করছেন। আপনি বুঝতে পারছেন না আমি আপনার প্রতি বিরক্ত, কথা বলতে চাই না, তারপরও কেন জোর করছেন? কারণ আমার ভালো লাগছে না ঈশান। তুই আমার সাথে কথা বলছিস না, ইগনোর করার চেষ্টা করছিস। তুই বুঝতে পারছিস না আমি এসব নিতে পারি না। প্লিজ ঈশান। আপনি কি সহ্য করতে পারেন আর না পারেন সেটা আমার জানার দরকার নেই। কিন্তু আমাকে জানতে হবে তুই কেন ওই মেয়েটার সাথে ওইরকম ঢলাঢলি করে কথা বললি। তোর সাহস কি করে হলো অন্য মেয়েদের সাথে হাসাহাসি করে কথা বলার? মানে কি বলতে চাইছেন আপনি? না বোঝার নাটক করিস না। তুই যে মেয়েটার সাথে ওইরকম ঢলাঢলি করে কথা বলেছিস আমি সেটা খুব ভালো করে বুঝেছি। আমি তোর সাথে কথা বলছি না, সেই অন্য মেয়ের কাছে তোকে যেতে হলো। তুমি আমাকে রেখে অন্য মেয়ের সাথে হাসাহাসি করে কথা বলিস কোন সাহসে? তুই জানিস না তোকে আমি অন্য কারো পাশে সহ্য করতে পারি না। তুই কেন ওই মেয়েটার সাথে কথা বললি? ঈশান নিজেকে ছাড়িয়ে নিয়ে সামনে ঈশিতার থেকে কিছুটা দূরে গিয়ে বলল, আমি আপনার কথার কোনো জবাব দিতে বাধ্য নই। আপনি রুম থেকে বের হন। আপনাকে আমার রুমে আসতে বারণ করেছি না, আর আসবেন না। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, আর আপনার কোনো প্রশ্নের উত্তর আমি দিতেও পারবো না। কিন্তু আমাকে জানতে হবে তুই আমাকে ইগনোর করে ওর মধ্যে এমন কি দেখেছিস ওকে পেয়ে আমাকেই ভুলে যেতে চাইছিস? আপনি কি যে আপনার সাথে আমাকে কথা বলতে হবে? আপনার কি মাথা খারাপ? কি সব কথা বলছেন? আর আমি ওর সাথে ঢলাঢলি করি আর জড়াজড়ি করি, তাতে আপনার কি? আর করলেও বেশ করেছি। আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, আমার কি সমস্যা তুই জানিস না? তোকে আমি অন্য মেয়ের পাশে সহ্য করতে পারছি না, মেনে নিতে পারছি না। আমার পিচ্ছিটা অন্য কারোর সাথে কথা বলছে, আমি অন্য কারো পাশে তোকে সহ্য করতে পারি না। তুই সেটা বুঝতে পারিস না? কেন কষ্ট দিচ্ছিস আমাকে? ঈশিতার মুখ থেকে আমার পিচ্চি কথাটা শোনার সাথে সাথেই ঈশান শান্ত হয়ে গেল।
ও কিছু বলার ভাষায় হারিয়ে ফেলল। ঈশিতা ঈশানের সামনে এসে বলতে লাগলো, হ্যাঁ পিচ্ছি, আমি ভুল করেছি, বিশ্বাস কর বাবু। তোকে অমন করে মারতে চাইনি, কিন্তু তুই ওইসব বাজে কথা বলছিলি আর না জেনে আমার ফ্রেন্ডকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে দিচ্ছিলি, তাই রাগের মাথায় এমন করে ফেলেছি। এটা ঠিক, ছেলেটা আমাকে প্রপোজ করেছিল, তারপর তুই সবটা না জেনেই আমাকে ভুল বুঝতে শুরু করলি, তাই তো রাগ হয়ে গেছিল। আমি ওকে বোঝাচ্ছিলাম ওকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আমি ওকে বলতে চাইছিলাম আমি তোকে ভালোবাসি, ওকে নয়। আমি থাকতে পারবো না আমার পিচ্চিটাকে ছাড়া, কিন্তু তুই তার মধ্যে গিয়ে আমাদের ভুল বুঝলি আর আমাকে একটা সুযোগও দিলি না কথা বলার। আমি বুঝতে পারিনি তখন ওরকম করে সিন ক্রিয়েট করে ফেলবো। প্লিজ বিশ্বাস করছো না, তার জন্য আমি তোর কাছে মাফ চাইছি। প্লিজ বাবু, আমাকে মাফ করে দে। ঈশিতা আবেগের বশে কি বলছে নিজেও জানে না। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ঈশিতা তখন হুটহাট যেটা করলো সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। ঈশিতা ঈশানের হাত টেনে ধরল, তারপর ওকে নিজের দিকে ঘুরিয়ে হাত জোড়া ঈশানের মুখে রাখতেই ও বলতে লাগলো, আপু, আপনি ভুল ভাবছেন, আমাদের মাঝে তেমন কিছু নেই। আমি আপনার সামান্য চাচাতো ভাই, এর বাইরে কিছুই নয়। আমিও তোকে সেটাই বোঝাতে চাইছি, তুই আপন ভাই নোস। আমি তোকে বারবার বোঝাতে চাইছি আমি তোকে ভালোবাসি ঈশান। আমি আর এক মুহূর্ত থাকতে পারি না তোকে ছাড়া। আমার এতটা কাছে থাকার পরও তুই কি আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করতে পারিস না বাবু, নাকি বুঝতে চাস না বল? ভালোবাসার কথা বলে নিজেকে ছোট করার কোনো দরকার নেই আপু। ভালোবাসা নিয়ে এমন একটা মিথ্যা নাটক করার কোনো দরকার নেই। ঈশান আবারও ঈশিতাকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে নিলে ঈশান ওকে হ্যাঁচকা টান দিয়ে ওকে নিজের সামনে নিয়ে আসলো। তারপর ঝড়ের গতিতে ও ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। ঈশান শক্ত পাথরের মতো হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। ঈশিতার এরকম কর্মকাণ্ডে ঈশান মুখের ভাষা হারিয়ে ফেলল। ঈশানের থেকে রেসপন্স না পেয়ে ঈশিতার বিরক্তিতে কপাল কুঁচকে আসলো। একটা সময় ঈশিতা ঈশানের হাতগুলো জোর করে নিয়ে নিজের কোমরে রাখলো। তারপরও ঈশান পাথরের মতো শক্ত হয়ে রেসপন্সহীন ভাবেই দাঁড়িয়ে আছে। ঈশিতা এবার ঈশানকে ছেড়ে দিয়ে ওর বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান বুঝতে পারছে না মেয়েটার কি হয়েছে হুটহাট করে। আজকে না চাইতেও নিজেই ঈশিতা ঈশানকে ভালোবাসে সেটা বলেছে। ঈশান বরাবর যেটা চেয়ে এসেছে, সেটা ভেবে এসেছে, আজকে সেটাই হচ্ছে। ঈশানের মাথা ঘুরপাক খাচ্ছে। তাহলে কি ঈশিতা ওকে সত্যি ভালোবাসে? কথাগুলো ভেবেই ঈশানের বুকটা ধক করে উঠল। নিজেকে আর আটকে রাখতে পারল না। ঈশান দুই হাতে জড়িয়ে ধরল মেয়েটাকে বুকের সাথে। ঈশান ঈশিতাকে শক্ত করে জড়িয়ে ধরে ওর মাথায় চুলের ভাঁজে একটা চুমু দিল। ঈশানের স্পর্শে ঈশিতা আরও আবেগপ্রবণ হয়ে পড়ল। ও ঈশানকে আরও শক্ত করে আঁকড়ে ধরে বলতে আরম্ভ করলো, আমি তোকে বোঝাতেই পারি না কতটা ভালোবাসি। বারবার শুধু আমাকে কষ্টই দিস, একটাবার বোঝার চেষ্টাও করলি না আমি ভালোবাসি বলে তোর সাথে এরকমটা করি বাবু। সেই দিন রাগের মাথায় তোর গায়ে হাত তুলে ফেলেছিলাম, তার জন্য তুই আমার উপর এত রাগ করে থাকতিস না। ফুপিয়ে কেঁদে কেঁদে কথাগুলো বলল ঈশিতা। এবার ঈশান বলতে লাগলো, আপনার আর আমার এই ভালোবাসাটা পরিবারের কেউ মানবে না আপু। আমাদের মাঝে দূরত্বটাই স্নেহ। আপনি আর এই পাগলামিটা করবেন না। এমনটা করলে আমাদের দুজনকেই কষ্ট পেতে হবে। তাই আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। হ্যাঁ পিচ্ছি, কি বলিস এগুলো? আমি তোকে কখনো ভুলতে পারবো না। এইসব কথা আর বলবি না। কে মানলো না মানলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোর সাথে থাকতে চাই। তুই আমাকে ভালোবাসিস, এর থেকে বেশি কিচ্ছু আমি বুঝতে চাই না ঈশান। ঈশান কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন দরজায় দাঁড়িয়ে ওদের নাম ধরে চিৎকার দিয়ে উঠল। কারো কথা কর্ণপাত হতেই ওরা দুজন দুজনকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো। দেখলো আম্মু দরজায় দাঁড়িয়ে রাগি চোখে তাকিয়ে আছে। আম্মুকে দেখেই ঈশানের গলাটা শুকিয়ে গেল। আর ঈশিতা ভয় পেয়ে কিছুটা পিছিয়ে গিয়ে মাথা নিচু করে রইল। এবার আম্মু এসেই ঈশানের সামনে দাঁড়ালো। কিছু বলে ওঠার আগেই ঈশানের গালে কষিয়ে একটা থাপ্পড় মারল। ঈশানকে থাপ্পড় মারতেই ঈশিতা এসে ওর চাচি আম্মুর হাত ধরে বলতে আরম্ভ করলো, ছোট আম্মু প্লিজ ঈশানকে মেরো না, এমনিতে পিচিটা আমার উপর রেগে আছে। প্লিজ প্লিজ তুমি ওকে আর মেরো না। আমি ওকে ভালোবাসি, বিশ্বাস করো আমরা দুজন দুজনকে প্রচুর পরিমাণে ভালোবাসি।
ও আমার ওপর রাগ করে আমার সাথে কথাই বলছে না। প্লিজ চাচি আম্মু, তুমি একটু আমাদের বোঝার চেষ্টা করো। তোমরা যে এতটা দূর এগিয়ে আসবে আমি সেটা ভাবতেও পারিনি। বাসার মধ্যে এসব হচ্ছে কি? হ্যাঁ, তোমাদের এইসব কথা আমি সবার কাছে বলতে বাধ্য হব। আমি তোমাদের কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি। ঈশিতা, তুই ওর থেকে 2 বছরের সিনিয়র হয়েও কি করে এরকম একটা ভুল করলি? উল্টে বলছিস কিনা তুই ওকে ভালোবাসিস। বাসার মধ্যে এসব কি হচ্ছে? হ্যাঁ, তোমাদের কর্মকাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত কিনা নিজের চাচাতো বোনের সাথে। ঈশান কোনো কথা বলতে পারল না। তার আগেই গালে আরও একটা থাপ্পড় পড়ে গেল। এরই মাঝে আরও কেউ একজন রুমে ঢুকলো, যাকে দেখে ঈশানের ভয়টা আরও বেড়ে গেল। ঈশান কথা বলছে না। ঈশিতা আবারও বলতে আরম্ভ করলো, আম্মু তুমি প্লিজ চাচি আম্মুকে থামাও, চাচি আম্মুকে থামাও না, ওর খুব কষ্ট হচ্ছে। ডাইনিং রুমে পাশাপাশি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে 2 অপরাধী, ঈশিতা আর ঈশান। সামনে বসে আছে ঈশিতা আর ঈশানের আব্বু আম্মু। ওদের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ঈশিতা আর ঈশানের আব্বু আম্মুর দিকে তাকানোর মতো সাহস হচ্ছে না। দুজনেই ভয়ে একদম চুপসে গেছে। অন্যদিকে ঈশিতার আর ঈশানের বোন মিটমিট করে হাসছে ওদের এরকম কর্মকাণ্ড দেখে। এবার ঈশিতার আব্বু গম্ভীর কণ্ঠে বলতে আরম্ভ করলো, তাহলে এটাই কারণ বিয়েটা না করার? এই জন্যই এতগুলো সম্বন্ধ আমাকে ফিরিয়ে দিতে হয়েছে? হ্যাঁ, কেউ কোনো কথা বলছে না। তাই ঈশিতার আব্বু ওদের ধমকের সুরে বলতে লাগলো, তোমাকে কথা বলতে বলেছি। আমার কিন্তু চুপচাপ থাকাটা মোটেও পছন্দ না। প্রশ্ন উত্তর না দিলে কিন্তু মেজাজটা প্রচুর পরিমাণে খারাপ হয়, সেটা তুমি খুব ভালো করেই জানো। আপু, শুধু আমি নয়, ঈশানও আমাকে ভালোবাসে। আমরা দুজন দুজনকে সত্যি খুব ভালোবাসি। আমি যখন বুঝতে পেরেছি তার আগে ঈশান আমাকে ইগনোর করতে শুরু করেছে। ওকে বোঝানোর জন্যই কথা বলতে গেছিলাম, আর তখনই চাচি আম্মু আমাদের দেখে ফেলে আর রাগ করে তোমাদের সবাইকে ডেকেছে। আমি তোমাদের সবাইকে বিষয়টা বলতাম তার আগেই। তাই বলে বাসার ভিতরে এইসব করতে হবে? একটাবার অন্তত আমাদের সবটা জানাতে পারতে। দুজনের মাঝে দূরত্ব দেখে তোমাদের আম্মুরা আমাদের সবটা তাহলে ঠিকই বলেছে। তোমাদের মাঝে কিছু একটা চলছে, তাহলে শেষ পর্যন্ত এই বেরোলো? হ্যাঁ, ঈশান কোনো কথা বলছে না দেখে ঈশিতা ওর দিকে তাকিয়ে আব্বুকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো, তুই সত্যি কথা বলছিস না কেন ঈশান? বল না, তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে বিয়ে করতে চাস, থাকতে পারবি না আমাকে ছাড়া। প্লিজ পিচ্ছি, আর রাগ করে থাকিস না। যা শাস্তি দেওয়ার আমাকে দে, তারপর রাগ করে থেকে আমাদের মাঝে দূরত্ব বাড়াস না প্লিজ। ঈশান, আব্বু কিন্তু রেগে গেলে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, আর আমি তোকে ছাড়া কী করে ভালো থাকবো বল? তোকে কতটা ভালোবাসি সেটা আমি তোকে বোঝাতেই পারিনি। যখন প্রকাশ করলাম তখনই এরকম একটা সিচুয়েশন তৈরি হলো। প্লিজ ঈশান, আমাকে ভালোবাসি সেটা প্রকাশ কর, নাহলে আমি তোর থেকে দূরে হারিয়ে যাব। আম্মু জোর করে আমার বিয়েটা অন্য কোথাও দিয়ে দেবে, তখন পারবি আমাকে ছাড়া থাকতে? ঈশান, ঈশিতা কি বলছে? যেটা বলছে সেটা কি সত্যি? ঈশানের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসলো। আব্বু আম্মুর সামনে জোর গলায় কথা বলার সাহসটা ওর নেই। ঈশান কোনো রকমে হ্যাঁ সুযোগ উত্তরটা দিতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো কথা বের হলো না। ও তারপরও অনেক কষ্টে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না না, মানে আসলে আব্বু, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করেছে সেটার উত্তর দাও, হ্যাঁ কিংবা না। ঈশান কোনো রকমে শুকনো ঢোক গিলে মাথা নেড়ে হ্যাঁ সুযোগ উত্তর দিতেই যেন ঈশিতা স্বস্তি পেল। ঈশিতা শুধু চাইছিল অন্তত ঈশান যেন স্বীকার করে নেয় ওকে ভালোবাসে। ঈশানের এই ছোট্ট জবাবে ঈশিতা এতটাই খুশি, ও পারছে না সবার সামনে এসে ঈশানকে জড়িয়ে ধরে ওর গালে হাজারখানিক চুমু খেয়ে নিতে। ঈশিতা সুযোগ বুঝে পিচটাকে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁটে লম্বা একটা চুমু খাবে। ঈশানের এরকম ধারা কথা শুনে এবার চাচ্চু অর্থাৎ ঈশিতার আব্বু উঠে আসলো। উঠে এসে ঈশানের সামনে দাঁড়ালো। ঈশান প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেল। ও পিছিয়ে যেতে নিলেই তার আগেই চাচ্চু ওকে জাপটে জড়িয়ে ধরল। চাচ্চুর এরকম কর্মকাণ্ডে ঈশান অবাক হয়ে গেল। এবার চাচ্চু ওকে জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, তোরা আমাদের সম্পর্কটাকে আরো গভীর করে দিলি রে আব্বু। আমরা তো ভেবে রেখেছিলাম যে বিয়ের কথাটা বললে ঈশিতা অন্তত প্রকাশ করবে ও অন্য কাউকে নয় তোকেই বিয়ে করতে চায়, আর তুইও মুখ ফুটে বলবি
তোরা দুজন দুজনকে ভালোবাসিস, কিন্তু সেটা আজকে আমাদের এমন করে জানতে হলো। যাই হোক, শেষ পর্যন্ত যেমন করেই হোক প্রকাশ তো করেছি সত্যটা। বিয়ের কথাটা বলার এই কারণটাই ছিল, আমরা শিওর হতে চেয়েছিলাম যে তোদের মাঝে কিছু আছে কিনা। তারপরও তোরা সেটা সেদিন প্রকাশ করিসনি। তোদের দুজনেরই আম্মু আমাকে বলেছিল যে তোদের মাঝে নিশ্চিত কিছু একটা আছে, তোরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবি না, আর সেটাই সত্যি হয়েছে। তার মানে কিছুই নয়। আমাদের আগে থেকে ইচ্ছে ছিল তোমাদের দুজনের বিয়েটা দেওয়ার। আমরা সবাই ভেবে রেখেছিলাম যে বাড়ির মেয়েকে বাড়িতে রাখবো, তাই তোমাকে আমার ঘরের বউ বানাবো। কিন্তু তোমরা কি ভেবেছিলে বলো তো? চাচি আম্মু, তুমি জানো আমি তখন কতটা ভয় পেয়েছিলাম। তুমি তখন সিন ক্রিয়েট করেছিলে, তাতে ভেবেছিলাম যে আজকে বোধহয় আমি ওকে হারিয়ে ফেলবো। ঈশিতা কথাগুলো বলেই কান্না করে দিল। আম্মু এসে ওর চোখের পানি মুছে দিতেই এবার সবাই ওদেরকে ছেড়ে দিল একা কথা বলার জন্য। আর বাসার সবাই বিয়ের কথা বলা শুরু করতেই ঈশান রুমের দিকে চলে গেল। ঈশিতা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে ওর আম্মু বলতে আরম্ভ করলো, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার হবু জামাইয়ের রাগটা ভাঙাও। সেদিন কি হয়েছিল আমরা জানতে চাই না, তবে এতটুকু বুঝতে পারছি তোমাদের মাঝে রাগারাগিটা বেশ ভালোই হয়েছিল। ঈশান রুমে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। একটু পর ঈশিতা রুমে ঢুকে ঈশানকে না দেখে বুঝতে পারলো ও ব্যালকনিতে আছে। ঈশিতা দরজাটা আটকে দিয়ে ব্যালকনিতে আসলো। ঈশান রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ঈশিতা এসে ঈশানকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা ঠেকিয়ে বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাক টেনে বলতে আরম্ভ করলো, তোকে অসংখ্য ধন্যবাদ। ফাইনালি রাগ করে থাকলেও অন্তত আব্বু আম্মুর সামনে স্বীকার করেছিস তুই আমাকে ভালোবাসিস। তার জন্য আমি সত্যি অনেক খুশি রে পিচ্ছি। ঈশান এখনও কোনো কথা বলছে না, তাই ঈশিতা ওকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করলে ঈশান পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে রইল। পুরুষালী শরীরের সাথে শক্তিতে ঈশিতা পেরে উঠল না, তাই রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, কি হলো, এখনো রাগ করে আছিস বাবু? আর কখনো এরকম করবো না তো, বলছি তো। ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড ছিল না পিচ্ছি। আমি সেদিন ওকে বলতে চাইছিলাম ও যেন এসব বিষয় নিয়ে আর আমার সাথে কথা বলতে না আসে। দেখ বাবু, ওই দিনের পর আমি ওর সাথে কথা বলাটাও বন্ধ করে দিয়েছি। কেন জানিস? কারণ আমি জানি তুই এসব পছন্দ করিস না। তাহলে কি পছন্দ করে? ঈশিতা এবার জোরপূর্বক ঈশানকে নিজের দিকে ঘোরালো। তারপর ওর মুখের দুই পাশে হাত রেখে বলল, আমি তো জানি তুই শুধু আমাকে পছন্দ করিস আর আমাকেই ভালোবাসিস। আমি ছাড়া তোর অন্য কাউকে চাই না। তুই যদি এখন সত্যি এটা না বলিস তাহলে কিন্তু সত্যি আমি বিয়েটা বারণ করে দেব। আর জোর করে আমি কিছু করতে চাই না। তুই আমাকে দূরে সরানোর জন্য এরকম করে কষ্ট দিচ্ছিস তো? রাগ করে কিছু করার থেকে মুখে বলে দে, তাহলে সেটাই ভালো হবে। আমার রাগটা ভাঙবে না তো, তোমাকে আমার রাগটা ভাঙাতে হবে। প্রতিবার আমি তোমার রাগ ভাঙাই, এবার তুমি আমার রাগ ভাঙাবে। আর না পারলে আমি কিছুতেই তোমাকে বিয়ে করছি না। ঈশিতা এবার কিছু একটা ভেবেই ঈশানের শার্টের কলার ধরে ওর মুখের কাছে মুখটা নিয়ে আসলো। তারপর চোখে চোখ রেখে আদুরে কণ্ঠে বলল, সত্যি তো আমাকে বিয়েটা না করলে ভালো থাকতে পারবি? আমার বিয়েটা অন্য কোথাও হয়ে গেলে আমার কথা তো কখনো মনে পড়বে না তোর? ঈশান চুপ করে রইল। বুঝতে পারলো এই ছেলের রাগ ভাঙানোটা এতটা সহজ হবে না, তাই আদর করেই এর রাগটা ভাঙাতে হবে। ঈশিতা যেটা পা দুটো উঁচু করে ঈশানের ঠোঁটে ঠোঁটজোড়া বসিয়ে দিয়ে কিস করতে লাগলো। ঈশিতার এমন স্পর্শে ঈশান এবার আর চুপ করে থাকতে পারল না। দুই হাতে ঈশিতার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে একটু উচ্চ করে ধরল। ঈশিতা ঈশানের গলাটা জড়িয়ে ধরে ওর ঠোঁটের স্বাদ নিতে আরম্ভ করলো। এই ছেলেটা ওর থেকে পিচ্ছি, যাকে কিনা ঈশিতা নিজের থেকেও বেশি ভালোবাসে। ঈশিতা শুধু জানে এই জুনিয়র ছেলেটাকে ওর চাই, ওকে না পেলে কখনো ভালো থাকতে পারবে না। আর এই কয়েকটা দিনে ঈশিতা সেটা বুঝেছে খুব ভালো করেই। ঈশিতা ঈশানের গলা জড়িয়ে ধরে রেখেছে। এবার ঈশান ওকে আরেকটু উঁচু করে রেলিংয়ের উপর বসিয়ে দিতেই ঈশিতা ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। 15 মিনিট যাবৎ দুজন দুজনের ঠোঁটে স্বাদ নিতে লাগলো। ঈশিতা একটা সময় ঈশানকে ছেড়ে দিতেই ঈশান ওকে ছেড়ে দিল। এবার ঈশিতা নেমে দাঁড়ালো। লজ্জায় ঈশিতা চুপ করে আছে। ঈশান সেটাকে আরও বাড়িয়ে দিল ওর মায়াবী চোখের দিকে তাকিয়ে থেকে।
ঈশিতা ঈশানের চোখের দিকে লজ্জায় তাকিয়ে থাকতে পারল না। রুমের দিকে যেতে নিলেই তখন ঈশান পিছন থেকে মেয়েটাকে জড়িয়ে ধরল। ঈশিতা থমকে যেতেই ঈশান ওর চুলের ভাঁজে মুখ ডুবিয়ে দিয়ে ঘাড়ে গলায় অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে লাগলো। এই পিচ্চি ছেলেটা যে এতটা রোমান্টিক ঈশিতার সেটা ধারণাতেও ছিল না। ঈশানের স্পর্শগুলো বেপরোয়া হতে লাগলো। ওর হাতের অবাধ্য স্পর্শে ঈশিতার নিঃশ্বাসটা ভারী হয়ে আসলো। ও থাকতে না পেরে সামনের দিকে ফিরে ঈশানের বুকে মুখ গুজে দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরল। ঈশান আবারও ওকে ছাড়িয়ে নিল। তারপর ঠোঁটের দিকে ঠোঁট জোড়া এগোতে গেলেই ঈশিতা ওকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে রুম থেকে চলে আসলো। ঈশানও রুমে এসে ওকে আবারও কাছে টেনে নিল আর তারপর হুটহাট মেয়েটাকে কোলে উঠিয়ে নিল। আচমকা কোলে নিতেই ঈশিতা ঈশানের গলাটা জড়িয়ে ধরে বুকে মুখ গুজিয়ে নিজের লজ্জা মাখা মুখটা লুকোতে ব্যস্ত হয়ে পড়ল। ঈশান ঈশিতাকে নিয়ে গিয়ে যখনই বেডে শুয়ে দিতে যাবে তখনই ঈশিতা ওকে বাধা দিয়ে বলল, এই কি করছো তুমি? আমাদের এখনো বিয়ে হয়নি। ঈশান একটা ডেভিল স্মাইল দিয়ে ঈশিতার পাশেই শুয়ে পড়ল। তারপরে ওকে নিজের বুকের উপর নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে পড়ল, ভয় নেই, আমি এমন কিছুই করতাম না জানো। আমার নিজের উপর কন্ট্রোল আছে। আমি দেখতে চাইছিলাম তোমার প্রতিক্রিয়া কীরকম হয়। এখন আমার বুকে একটু শুয়ে থাকো। এই বুকে অনেকদিন যাবৎ ব্যথা করছে, তুমি শুধু পারো এই ব্যথাটা কমাতে। ঈশানের কথাতে ঈশিতা ওর টি শার্টের উপর দিয়েই বুকে কয়েকটা কিস করলো। ঈশান ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে ওর চুলের ভাঁজে চুমু দিয়ে বলল, ভালোবাসি আমার সিনিয়র চাচাতো বোনকে, প্রচুর পরিমাণে ভালোবাসি। আমিও আমার পিচ্চি চাচাতো ভাইটাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ বাবু। হোক না শেষটা অন্যরকমভাবে। এই গল্পে কি হতে পারে সেটা আপনারা না হয় বুঝে নিন। বিয়ের পর রোম্যান্স হবে, সেটা সব গল্পেই শুনে আসছেন। এবার না হয় নাই বললাম। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।